আচ্ছা, আজকে উনি যে ব্যাপারটাকে বলতে এসছেন সেটাকে আমাদের ভাষায় আমরা বলি বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিং। বেসিক লাইফ সাপোর্ট মানে হচ্ছে একদম ধরো কেউ একটা অসুস্থ হয়ে পড়েছে, হঠাৎ কিছু বোঝা যাচ্ছে না, এবার ডাক্তার ডাকতে হয়, ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, অ্যাম্বুলেন্সের জন্য ওয়েট করতে হয়, একটু সময়, খুব গুরুত্বপূর্ণ সময় কিন্তু চলে যায়, মিনিটারি 10-15 মিনিট। ওই 10-15 মিনিটেই কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে। এবারে আমরা যদি এই ট্রেনিংটা নেওয়া থাকে তাহলে আমরা ওই লোকটাকে বা যেই হোক না কেন, সে আমাদের পরিচিত হোক, বাড়ির লোক হোক, সম্পূর্ণ অপরিচিত লোক হোক, পাশের গ্রামে হোক, প্লেনে হোক, যে কোনো জায়গাতে আমরা সঙ্গে সঙ্গে তার জীবন বাঁচানোর জন্য যেসব বেসিক কাজগুলো আমরা শুরু করতে পারি। কাজে এই ট্রেনিংটা প্রত্যেকেরই নিয়ে রাখা উচিত, ডাক্তার ও ডাক্তার যে কোনো লোকের এই ট্রেনিংটা সবাই রাখা উচিত। তাহলে আমরা নিজের হাতে অনেকের প্রাণ বাঁচাতে পারবো। এবার আমি একটু ওনার পরিচয় দিয়ে দিই। উনি হচ্ছে ডক্টর মৃন্ময় বেরা। উনি যে অর্গানাইজেশন থেকে এসছেন সেটার নাম হচ্ছে শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ। এটা একটা নাম থেকেই বুঝতে পারছো যে এটা কাদের মেনলি নিয়ে তৈরি হয়েছে এবং কাদের জন্যই কাজ করা হয়। আমাদের যে মেন হসপিটাল, আমিও সেখানে কাজ করি, সেটা হচ্ছে চেঙ্গাই। এবার সেখানে একটা হাসপাতাল আছে যেটা একটা স্বাস্থ্য আন্দোলনের পার্ট। আমাদের যে দাবিটা থাকে ওই হাসপাতালে, আমরা যে দাবিটাকে সামনে রেখে বহুকাল ধরে কাজ করে আসছি, সেটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল হেলথ কেয়ার। সেখানে আমরা মনে করি যে স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটো আমাদের জন্মগত অধিকার এবং এগুলো সরকারের মানে যে কোনো রাষ্ট্রেরই দেওয়া উচিত, যেটা দেয় না আমাদের দেশে। আগে দিত, আস্তে আস্তে করে হাত তুলে নিচ্ছে সরকার। এবং এইটা কিন্তু পৃথিবীর বেশিরভাগ দেশেই, মানে 50%-এর বেশি দেশেই কিন্তু এই জিনিসটা আছে, ভালো রকমই আছে। যেমন ইংল্যান্ডে আছে, অনেক জায়গাতেই আছে, রাশিয়া চীন তো ছেড়েই দিলাম। এবার এই ধরনের এগোতে গেলে অনেকের মনে হতে পারে যে প্রচুর টাকা খরচা হবে। ভালো যদি চিকিৎসা দিতে চাই, আমরা যুক্তিসঙ্গত চিকিৎসা দিতে চাই, আমরা ওষুধের যথাযথ ব্যবহার করতে চাই, তাহলে অনেক টাকা খরচা করতে হবে। সেটা করতে হয় না। এই হাসপাতালটা একটা মডেল হাসপাতাল, যেখানে দেখানো হয় যে অত্যন্ত কম পয়সা নিয়েও যদি আন্তরিকতা থাকে, যদি আমরা ভেতর থেকে সৎ হই, আমাদের যদি খুব টাকার প্রতি লোভ না থাকে, তাহলে কিন্তু সব মানুষকেই খুব ভালোভাবে দেখে একটা ঠিকঠাক চিকিৎসা দেওয়া যায়। মহারাজের ডাকে, আমার ডাকে, উনি ওই অর্গানাইজেশন থেকে এসেছেন, উনি ওখানকারই সম্পাদক। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে শুরু করবো। আমি মূলত সুগন্ধা প্রথম যখন বলে যে বেসিক লাইফ সাপোর্টের একটা ট্রেনিং নেওয়ার জন্য, এরপর সমস্যাটা হচ্ছে বেসিক লাইফ সাপোর্ট অনেকটা জিনিস বলে, অনেক রকমের জিনিস বলে। তো আমি সেটাকে না একটু ছোট করে অল্প করে শেষ মানে বলার চেষ্টা করছি। তারপর যদি কোনো প্রশ্ন উত্তর থাকে তাহলে সেটা তাদের সুবিধা হয়। তাদের শুধুমাত্র বলে গেলাম জায়গাটা। এমনি দুটো বেসিক লাইফ সাপোর্টের অনেকগুলো অংশ আছে। যে মানে সম্বন্ধে যেটা প্রথম বললে শুরু করলেন, যে হঠাৎ করে কেউ কোনো একটা মানে একদম খুব এমার্জেন্সি কোনো একটা সিচুয়েশনে আমি কি করবো, তাকে যেটুকু মিনিমাম দেওয়া দরকার, তাকে কোনো একটা স্টেবল অবস্থায় বা কোনো একটা হাসপাতালের কোনো একটা সিস্টেমের মধ্যে পৌঁছে দেওয়ার আগেও। এরপর এগুলো অনেকগুলো তার পার্ট আছে। মানে এমনি সাধারণ জায়গায় সাধারণ মানুষের কি কি অন্তত সেবা উচিত, একজন হাসপাতালে যারা কাজ করেন তাদের কি কি বেসিক লাইফ সাপোর্ট জানা উচিত, একজন ডাক্তার যারা এমার্জেন্সিতে কাজ করেন তাদের কি কি বেসিক লাইফ সাপোর্টে জানা উচিত। এগুলো নানা ভাগ আছে। তো খুব ডিটেলস না গেলেও আমি আজকে মূলত যেহেতু এখানকার একটা হেলথ সেট আপ এবং সেখানে ডাক্তারদের কি কি জানা দরকার সেই পোর্শনটা আমি যেতে চাইছি না, সেটা আলাদা পোর্শন, সেটা নিয়ে খুব বেশি এখানে আলোচনা করে লাভ নেই। মেজরিটি যে কোনো মানে হেলথ কোনো প্যারামেডিক্স বলো বা এমনি জেনারেল পপুলেশন, তাদের যে যে জিনিসগুলো মিনিমাম জানা দরকারই, যেগুলো কাজে লাগে আমাদের ক্ষেত্রে, সেই জিনিসটা নিয়ে আমার মনে হয় যে আলোচনা করা হবে। তার মধ্যে দুটো জিনিস আমার খুব খুব মানে জানা দরকার, দুটো জিনিস বলে মনে হয়। এক হচ্ছে সিপিআর, যেটা কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, যার ফুল ফর্ম। আর একটা হচ্ছে হেমলিক ম্যানওয়্যার, মানে যেটা খুব কমন। এই দুটো কমন। এবার সিপিআর এর মধ্যেই আরো 2-3টে জিনিস চলে আসবে, সেগুলো ছোট ছোট কয়েকটা জিনিস, সেগুলো আমি সেই সাথে সাথে বলে দেবো। এছাড়াও আরো কিছু বেসিক লাইফ সেভিং মেজার আছে, যেরকম ডাক্তারদের ক্ষেত্রে ইনটিউবেট করা, হঠাৎ করে কোনো একজন রোগীর দরকার হলে, সেইগুলো নিয়ে এখানে আলোচনা করে সেই জায়গাটা লাভ নেই। তো সুতরাং আমরা সেই জায়গাটা ফিল করি। এবার সমস্যাটা হচ্ছে যে আজকের প্রোগ্রামের জন্য খুব একদম ভালোভাবে পিপিটি প্রেজেন্ট করতে নিয়ে আসতে পারিনি নানা কারণে। সেই কারণ অনেকগুলো আছে।
তো আমি কারণটা আমি বলেই দিচ্ছি, যে কারণটা হচ্ছে আজিকর। তোমরা সবাই জানো যে আজিকর এখন কি পরিস্থিতি, ও ওই মুভমেন্টের ভিতরে ভীষণই বিজি, ও অনেকগুলো রোল প্লে করছে, অনেক কিছুই অ্যারেঞ্জ করছে, সবকিছু তার ভিতর থেকেই ওকে আজকে আমি প্রায় জোর করেই ধরে এনেছি। তো একটা ভালো খবর আমি বলতে পারি না, মিনময় বলবি, যে ওই হতচ্ছাড়া প্রিন্সিপাল ও চাকরি থেকেই রিজাইন করেছে আজকে। গ্রেট, যাই হোক, অ্যাচিভমেন্ট। তো ব্যাপারটা শুধুমাত্র আরজিকর বা কোনো এই ইস্যুটা নয়, ইস্যুটা যে কোনো কাজের জায়গায় সবার সুরক্ষার ক্ষেত্রে, সেটা যে কোনো হাসপাতাল হতে পারে, হাসপাতাল তো অবশ্যই, এবং সবচেয়ে ভীতির জায়গা যেটা লোকজনের কাছে সবচেয়ে ভীতির জায়গা, যে কলকাতার মতো এরকম একটা টার্সিয়ারি কেয়ারে যদি একজন ডাক্তার এরকমভাবে নিগ্রহ হয়, তাহলে এইটা যে কোনো জায়গায় হতে পারে। এই জায়গাটা যদি এটা যে কথাটা আসছিল স্বাস্থ্য এবং শিক্ষা, তার সাথে এই জব সিকিউরিটি বা কাজের জায়গায় যে সিকিউরিটি, সেটা নারী পুরুষ উভয় ভেদেই, ব্যাপারটা নারী পুরুষের সঙ্গে সম্পর্ক না, সেটা যার কাছ থেকেই হতে পারে, সহকর্মীও হতে পারে, বাইরের লোকও হতে পারে, অন্য কারোর কাছ থেকে হতে পারে। এই দায়িত্বটা কিন্তু সরকারকে দেওয়া উচিত, সেটা সবার ক্ষেত্রে। তো সেটার একটা বড় মুভমেন্ট হচ্ছে, সেটার এক্স্যাক্টলি কি হবে আগামী দিনে নানা কিছু ইকুয়েশন আছে, সেটা যাই হোক, সেই পোর্শনটার জন্য আমি খুব ওইরকম আজকের প্রোগ্রামের জন্য আলাদা করে পিপিটি করে ব্যাপারটা অর্গানাইজ করতে পারিনি আমি কালকে। তো গত 4 দিন বেশ ভালো রকমের ব্যস্ততার মধ্যে দিয়ে আছি। তো যাই হোক, যেটুকু পাচ্ছি মোটামুটি বলার চেষ্টা করছি। আমি পুরোটা বাংলাতেই বলি, আমার মনে হয় বাংলায় বললে সবচেয়ে সবার পক্ষে অ্যাক্সেসিবল সুবিধা হবে। বাংলা বুঝিস তো? তো একদম বেসিক থেকে শুরু করি, তারপর একটা ভিডিও দেখাবো, আর হেমলিক ম্যানুভারটা আমি এমনি দেখিয়ে দেবো হ্যান্ডস অন, ওটা নিয়ে খুব বেশি বলার কিছু নেই। তো আমি খুব একদম যদি ডিটেলসে নাও যাই, যে সিপিআর কি সিপিআর এর যদি ফুল ফর্ম আমরা দেখি, যেটা কার্ডিওপালমোনারি রিসার্টেশন, অর্থাৎ কারোর যদি হঠাৎ করে নামটার মধ্যে লুকিয়ে আছে কার্ডিও পালমোনারি, দুটো সেগমেন্ট আছে, কার্ডিও মানে হার্ট, পালমোনারি মানে ফুসফুস, এই সেগমেন্টটা তার পুনরুজ্জীবন তাকে বাঁচিয়ে তোলার, যার বাংলা খুব একটা খটোমটো হৃদশ্বাস পুনরুজ্জীবন। এরপর কেন সিপিআর খুব গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে যে আমরা যদি বডির মেকানিজম দেখি, যে আমাদের হার্ট একটা পাম্প মেশিনের মতো, কি করে না, আমরা শ্বাসতন্ত্রের মাধ্যমে পরিবেশ থেকে বায়ু অক্সিজেন নিই, সেই অক্সিজেন ফুসফুস কি করে রক্তের মধ্যে ঢোকায় এবং রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড বের করে, এবং সেই অক্সিজেনযুক্ত রক্ত হার্ট শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়, যেটা আমাদের শরীরের নানা কাজে লাগে। এবং আমাদের যদি ওভারঅল যতগুলো তন্ত্র অঙ্গ আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি অঙ্গ একটা চিহ্নিত করা হয়, সেটা হচ্ছে মস্তিষ্ক। কারণ মস্তিষ্ক থেকেই আমাদের সমস্ত কিছু, আমরা কি করব, আমাদের অন্যান্য অঙ্গ কি করবে, আমরা কিভাবে চলবে, সেটা পুরোটাই নিয়ন্ত্রণ হয়। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, অন্যান্য যে সমস্ত তন্ত্র বা অর্গানগুলো আছে, সেগুলো যদি কিছু সময় অক্সিজেন নাও যায়, তারা সাস্টেন করতে পারে। মস্তিষ্কের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব নয়। এটা দেখা গেছে যে কারোর যদি মস্তিষ্কের অক্সিজেন সরবরাহ বন্ধ থাকে, তাহলে 2 মিনিট পর থেকে তার কিন্তু মস্তিষ্কের পার্মানেন্ট কিছু ক্ষতি হতে শুরু করে। তো যার জন্য এই কার্ডিওপালমোনারি কারোর যদি এই প্রক্রিয়াটা, যে পাম্প করে রক্ত দেওয়ার প্রক্রিয়াটা মস্তিষ্কে বা অন্যান্য শরীরের অঙ্গে, সেটা যদি বন্ধ হয়ে যায়, সেটাকে কৃত্রিমভাবে বাইরে থেকে চালু রাখার পদ্ধতিকে আমরা বলতে পারি সিপিআর বা কার্ডিওপালমোনারি রিসার্টেশন। এরপর কতগুলো স্ট্যাটিক্স, যে কেন এটা সবার জানা উচিত, ইনরেসপেক্টিভ অফ এখানে যারা কাজ করেন, অন্য বাইরের একটা সাধারণ মানুষ, এটা আমাদের দেশের কোনো ডাটা খুব একটা নয়, একটা উন্নত দেশ দিয়ে আমি বিচার করতে পারি, যে আমেরিকার ক্ষেত্রে, আমেরিকার ক্ষেত্রে দেখা গেছে মোটামুটি এই যে কার্ডিয়াক অ্যারেস্ট যার সোজা কথায় আমরা বলতে পারি যে হঠাৎ করে হার্ট বন্ধ হয়ে যায়, এই ঘটনাটা বেশি ঘটে কিন্তু হাসপাতালের বাইরে, অ্যারাউন্ড 85%, এটা আমেরিকার ডাটা। সুতরাং আমাদের দেশের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আরো বেশি, প্রায় 90%-এর কাছাকাছি মানুষের কিন্তু এই ঘটনাটা ঘটে কোনো একটা হাসপাতালের বাইরে। এবং দেখা গেছে যে হাসপাতালের বাইরে এই যে যারা যদি কারো কার্ডিয়াক অ্যারেস্ট ঘটে, তাদের ক্ষেত্রে
হাসপাতালে নিয়ে পৌঁছে চিকিৎসা করে তাদের বাঁচিয়ে রাখার সম্ভাবনা কিন্তু বেশ কম, এটা 5% কাছাকাছি। আর এবং স্ট্যাটিস্টিক্যালি এটা দেখা গেছে যদি আমরা তাকে সেই মুহূর্তটায় সিপিআর দিয়ে একটা সুইটেবল জায়গায় নিয়ে আসতে পারি তাহলে এই মৃত্যু হার কিন্তু অনেকটাই কমানো সম্ভব। যে মৃত্যু হারটা যা ছিল তার প্রায় অর্ধেক করে দেওয়া সম্ভব। ফলে এটা একটা গুরুত্বপূর্ণ করে যেটা প্রত্যেকেরই জানা উচিত, মানে সেটা ইরেসপেক্টিভ অফ বাড়ির ছেলে, নিজেদের বাড়ির প্রত্যেককে। কারণ আমি তো জানি না কখন কোথায় ঘটবে, সেই ঘটনাটা আমাদের বাড়ির কারোর সঙ্গেও ঘটতে পারে যখন আমি বাইরে আছি। ফলে আমার বাড়ির ক্ষেত্রেও প্রত্যেকের এটা জেনে রাখা উচিত এবং প্রত্যেকটা মানুষেরই এটা জেনে রাখা উচিত। এবং যেটা বললাম যে যদি দেখা যায় যে প্রত্যেক মিনিটের জন্য প্রায় 7 থেকে 10% করে মানুষের বাঁচার সম্ভাবনা কমে যায় ডিলে যদি করা হয় সিপিআর দেওয়ার ক্ষেত্রে, এবং অ্যারাউন্ড 15 মিনিট পর জেনারেলি বাঁচার সম্ভাবনা থাকে। মানে কার্ডিয়াক অ্যারেস্ট টু 15 মিনিট উইদাউট কোনো কিছু করা হচ্ছে না, তাকে কোনো সেটআপে নিয়ে যাওয়া যাচ্ছে না বা আমরা কোনো বাইরে থেকে এই প্রক্রিয়া সিপিআর দিচ্ছি না, তাহলে তার মোটামুটি ধরে নেওয়া যায় তার বাঁচার সম্ভাবনা প্রায়ই নেই। এবং যেহেতু আমাদের দেশের ক্ষেত্রে মানুষের, সাধারণ মানুষের, বিশেষ করে আরো গরিব মানুষের ক্ষেত্রে তাদের হাসপাতালে পৌঁছানোটা 15 মিনিট মানে কতটা অকল্পনীয় ব্যাপার, সেটা আমরা যারা থাকি একটু পেরিফেরির দিকে আমরা এটা ভালো করে জানি। এবং আমরা যারা যুক্ত আছি স্বাস্থ্য বিভিন্ন হাসপাতালে কাজ করার সুবাদে, যে একজন রোগী সে তার হার্ট অ্যাটাক হলো এবং তার 15 মিনিটের মধ্যে তাকে হাসপাতালে পৌঁছতে পারলো, এটা হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট খুবই কম। ফলে এখানে প্রত্যেকটা মানুষেরই এটা জানা উচিত। এবার আমি এই পার্টগুলো একটু স্কিপ করে যাচ্ছি, মানে খুব ডিটেলসে প্যাথোলজি জায়গাগুলোতে, আমি একদম প্র্যাকটিক্যাল পোর্শনে চলে আসি। যে সিপিআর এর দুটো টাইপ হয়, একটা হয় কনভেনশনাল সিপিআর আর একটা হচ্ছে কার্ডিও অনলি সিপিআর, মানে হ্যান্ডস অনলি সিপিআর যেটাকে বলা হয়, অনেকগুলো নাম আছে। যেটা কনভেনশনাল সিপিআর সেখানে দুটো সেগমেন্ট থাকে, যে বাইরে থেকে আমি একটা কাজের মাধ্যমে পাম্প করার মাধ্যমে হার্টের কাজটা চালিয়ে যাচ্ছি এবং সঙ্গে ফুসফুসের কাজটাও চালিয়ে যাচ্ছি। আর কেবলমাত্র হ্যান্ডস অন সিপিআরটাই কি বলা হয় না, এটা নতুন এখন কনসেপ্ট এসছে, এর অনেকগুলো কারণ আছে, সেই কারণটা আমি জাস্ট পরে ছুঁয়ে যাব। যে শুধুমাত্র আর কিছু না হলেও অন্তত চেস্ট কম্প্রেশন বা বুকে চাপ দিয়ে অন্তত হার্টটাকে সচল রাখার প্রক্রিয়া করা হোক। এই দু ধরনের সিপিআর হয়। প্রথম পার্টটায় আসি, যে দুটো জিনিস প্রথমে সিপিআর এর প্রক্রিয়া যাওয়ার আগে, যে কখন সিপিআর দেবো আর কখন দেবো না, মানে দুটো সেগমেন্ট আমাদের জানা দরকার। একটা মানুষ যখন হঠাৎ করে কেউ অসুস্থ হচ্ছে, এরকম হতেই পারে যে অসুস্থ হলো, আবার একটা হতে পারে যে সে রেসপন্স করবে না কোনো কিছু। যদি অসুস্থ থাকে রেসপন্স করে তাহলে তো আলাদা ব্যাপার, তার কি অসুবিধা হচ্ছে সেটা আমরা তাকে জিজ্ঞাসা করতে পারি। যদি সে রেসপন্স না করে তখন দুটো জিনিস আমাদের দেখতে হয়। এক, তার হচ্ছে যে শ্বাস প্রশ্বাসের কাজ চলছে কিনা, মানে তার লাংস বা রেসপিরেটরি ফাংশন কাজ করছে কিনা, আর একটা কার্ডিওলজিক্যাল ফাংশন কাজ করছে কিনা, দুটো কাজ করছে কিনা। এর মধ্যে যদি দুটোই কাজ না করে বা কোনো একটা কাজ না করে সেক্ষেত্রে কিন্তু সিপিআর দেওয়া জরুরি। আর যদি দুটোই কাজ করে সেক্ষেত্রে আমরা সিপিআর দেব। ফলে যদি আমাদেরকে বলা হয় কোনো একজন মানুষ হঠাৎ করে অসুস্থ হচ্ছে, তার দুটো জিনিস প্রথম ভাইটাল দেখা জরুরি। এক, সে হচ্ছে যে কোনো সাড়া দিচ্ছে কিনা, যদি সাড়া দেয় তার আলাদা ব্যাপার, আর যদি সাড়া না দেয় সেক্ষেত্রে দুটো জিনিস এক দেখবো আমরা, যে তার শ্বাস প্রশ্বাস চলছে কিনা বা হার্ট চলছে কিনা। এই দুটোর মধ্যে যদি কোনো দুটোই না চলে বা কোনো একটা না চলে, তখন কিন্তু তাকে সুইটেবল হাসপাতাল বা তার কাজ নিয়ে যাওয়া আগে অবধি আমাদের চেষ্টা করা উচিত সিপিআর দেওয়া। তো এইটা হচ্ছে দুটো। তো কি করে, এক হচ্ছে যে দুটো আমরা খুব কমনলি যে জিনিসগুলো ইউজ করি, যে কেউ একটা অজ্ঞান হয়ে গেলে, এক হচ্ছে প্রথম তাকে জিজ্ঞাসা করি নানা প্রশ্ন, যে কি হয়েছে না হয়েছে, তাতে যদি সাড়া দেয় ভালো, না হলে যেটা করি আমরা কিছু পেনফুল স্টিমুলেশন দিই। মানে অনেক ক্ষেত্রে হয় যে রোগী সাড়া দিচ্ছে না, এরকম অনেক ক্ষেত্রেই হয়, নানা ক্ষেত্রে হতে পারে। তো কিছু ক্ষেত্রে হয় যে পেনফুল কিছু স্টিমুলেশন দিয়ে আমরা চেষ্টা করি যে রোগী সাড়া দিচ্ছে না। তার একটা খুব কমন হচ্ছে যে বুকের এই যে পাঁজরের যে হাড় আছে তাতে এই নাকল দিয়ে একটু জোর করে যদি ঘষা হয় তাহলে কিন্তু একটা পেনের উদ্বেগ হয়, তখন অনেকে সাড়া দেয়। নাহলে অনেকের ক্ষেত্রে এখানে কপালের কাছে, নাকের কাছেও অনেকে প্রেস দিয়ে আমরা দেখি। এগুলো নানা কারণ আছে, কারণ অনেক রোগীর ক্ষেত্রে এরকম হয় যে তারা কিছু, এটা তারা ইচ্ছে করে নয়, তাদের রোগের জন্যই হয়, তাদের ক্ষেত্রে তারা এই কি বলে
বাইরের কমিউনিকেশনের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মানে তারা সেই সাড়াটা দেয় না ইচ্ছে করে, মানে ইচ্ছে করে বলবো না, রোগের কারণেই সাড়া দেয় না, ফলে সেই জায়গাটা জরুরি দরকার। যদি সেই অবস্থায় থাকে তাহলে তখন এই পেইনফুল স্টিমুলেশনকে প্রথমে আমার যাচাই করা যে রোগীটি মানে কনসাস নাকি আনকনসাস, মানে সচেতন আছে নাকি অচেতন অবস্থায় আছে। এরপর যদি দেখা যায় যে সে অচেতন, অর্থাৎ সে সাড়া দিচ্ছে না, তখন সবার প্রথম দুটো জিনিস দেখা দরকার। এক হচ্ছে শ্বাস চলছে কিনা, এবং পালস রেট দিয়ে আমরা বুঝি হার্ট চলছে কিনা, সেটা চলছে কিনা। এবং তার আগে সবার প্রথম যেটা করা উচিত, এই যে পজিশনটা, এই পজিশনটা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ না, কোনো একজন রোগী যখন এরকম হয় সবার কথা করা উচিত যে একটা শক্ত ফ্ল্যাট জায়গায় তাকে শুইয়ে দেওয়া, মানে সেটা যে কোনো ফ্ল্যাট জায়গায় অ্যাক্সেসেবল কাছাকাছি যে জায়গা হতে পারে সেখানে ফ্ল্যাট জায়গায় শুয়ে দিয়ে ঘাটটাকে একটু এক্সটেন্ড করা এবং হাতটা মাঝে রাখা। তাতে কি হয় না, আমাদের মুখ শ্বাসনালী এটা একটা লেয়ার, মানে কি বলবো, জায়গায় চলে আসে, মানে একটা লাইনে চলে আসে। ফলে মুখের মধ্যে যদি কোনো কারণে অবস্ট্রাকশন হয়ে থাকে বা বাধা থাকে, সেই বাধাটা দূর হয়ে যায়। আমি জানি না ছবিটা আছে কিনা, হ্যাঁ, এই ছবিটা যদি আমরা দেখি যে এটা হচ্ছে স্বাভাবিক শোয়া অবস্থায় আমাদের শ্বাসনালী এবং মুখের অবস্থা নয়। যদি আমরা ঘাটটাকে এই অবস্থা করি তখন মুখটা এরকম অবস্থা হয়। ফলে যদি কোনো কারণে এরকম কোনো অবস্ট্রাকশন বা বাধা থাকে সেটা সরে যাবে। ফলে সবার প্রথম আগে এইটি করা, এবং তারপর দুটো জিনিস দেখা। এক হতে পারে শ্বাস প্রশ্বাস চলছে কিনা, তার একটা বড় উপায় দেখা হচ্ছে যে আমরা নিজেরা ফিল করতে পারি, যদি নাকের সামনে কারো আঙুল বা কোনো হালকা জিনিস নিয়ে যাওয়া হয় সেটা ফিল করতে পারি। বা আরেকটা উপায় হচ্ছে যে এটা সবসময় গুরুত্বপূর্ণ, যে একসঙ্গে দুটো জিনিস দেখা, এই যে পজিশনটায়, যে কানটা মুখের কাছে নিয়ে যাওয়া এবং আমার চোখটা রোগীর বুকের দিকে থাকা। তাহলে দুটো কাজ হতে পারে, এক তার নিঃশ্বাসের আওয়াজ আমি শুনতে পাবো কান দিয়ে, এবং তার বুকের সংকোচন প্রসারণটাও আমি দেখতে পাবো। ফলে আমার পক্ষে বোঝার সুবিধা হবে দুটো জিনিস দিয়ে যে আদৌ রোগী শ্বাস প্রশ্বাস নিচ্ছে কি নিচ্ছে না। এটা 1 নম্বর। আর 2 নম্বর, যদি কারোর পালস চলছে কিনা দেখার জন্য অনেকগুলো উপায় আছে পালস দেখার, প্রত্যেকেই জানো, হাতে পায়ে নানা জায়গায় দেখা যায়। কিন্তু এরকম যাদের আনকনসাস পেশেন্ট, তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু পালস যদি খুব ফিবল হয়, মানে খুব অল্প ভলিউমের পালস হয়, তাদের ক্ষেত্রে কিন্তু রেডিয়াল পালস, মানে হাতে আমরা যা দেখি সেই পালস কিন্তু অনেক সময় আমাদের ক্ষেত্রে মিস হতে পারে, আমরাও মিস করতে পারি এরকম জায়গায়। ফলে সেক্ষেত্রে একটা খুব বড় উপায় হচ্ছে যে ক্যারোটিড পালস দেখা। পজিশনটা যারা কাজ করো তারা জানো, এখানে দুটো মাসেল আছে, স্টার্নোক্লিডোমাস্টার বলে, তার জাস্ট মিডিয়াল ভিতরের দিকটায় এই খাঁজটার কাছে যদি হাত রাখা যায় তাহলে খুব ক্যারোটিড পালসটা বোঝা যায়। মানে ক্যারোটিড পালস মিস হবে এরকম সম্ভবত হয় না। মানে যদি আরো আমি পজিশনটা বলি, অ্যাডামস অ্যাপেল আছে, যেটা ছেলেদের ক্ষেত্রে খুব প্রমিনেন্ট হয়, বা রোগা মেয়েদের ক্ষেত্রে প্রমিনেন্ট হয়, যেটা ওঠানো, মানে কথা বলার সময় বা ঢোক গেলার সময় ওঠানামা করে। সেই কার্টিলেজটা যেখানে মিশেছে এইখানে, এবং এখানে যদি পাশে দুটো যে মাংসপেশি আছে তার জাস্ট মিডিয়ালে যদি আমি আঙুল রাখি, যে কোনো একটা আঙুল রাখি বুঝতে পারবো। এবং একটা জিনিস যেটা বলে দিই, সেটা প্রত্যেকে খুব কমনলি মিস করে, মানে সাধারণ মানুষেরকেও এটা জানা উচিত, যে যার এরকম একটা মরণাপন্ন রোগী, তার ক্ষেত্রে মস্তিষ্কে রক্ত চলাচলের দুটো রাস্তা আছে, দুদিকে দুটো ক্যারোটিড আর্টারি বলা হয়, যেটা আমরা এই ক্যারোটিড পালস দেখছি। তো সবসময় এই পালস দেখার সময় যে কোনো একটা দিক দেখা হচ্ছে, মানে তার ক্ষেত্রে তো কোনো একটা কারণে এরকম হতেই পারে যে তার হার্টটা ফিবল বা জাস্ট যাচ্ছে, সেখানে দুপাশে ক্যারোটিড পালস দেখতে গিয়ে আমি তার দুটো ক্যারোটিড আর্টারি ব্লক করে দিলাম ওই অবস্থায়, এটা উচিত নয়। ফলে সবসময় যে কোনো একটা দিকই দেখা উচিত। এটা কমনলি মিস্টেক হয়, মানে ওই তাড়াহুড়োর মাঝখানে দুদিকে দুটো হাত দিয়ে চিপে দেখতে গেলাম, এটা করা ঠিক হয়। ফলে এই দুটো ভাবে দেখা যায়। এরপর যদি দেখা যায় যে রোগী সচেতন আছে, বা রোগীর ক্ষেত্রে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া বা হার্টের কাজ এটা চলছে, তাহলে আমরা যেটা করি, রোগীকে রিকভারি পজিশন বলা হয় একটা, যে পজিশনে রোগীকে সবসময় শোয়াতে হয়। তার কারণ এই রিকভারি পজিশনটার যদি আমি দেখাই, রিকভারি পজিশন এটা হচ্ছে রিকভারি পজিশন আইডিয়ালি, যদি মানে উল্টো দিক করে একটা হাত এরকম এবং একটা যে পজিশনটা আছে সেরকমই, এই পজিশনটা রাখার একটাই বড় কারণ যে তার শ্বাস প্রশ্বাস চলছে এবং হার্ট কাজ করছে, তবুও সে যদি আনকনসাস হয়, তাহলে তার একটা অন্য কোনো কারণ আছে তার আনকনসাস হয়ে যাওয়া। সেই অবস্থায় যাতে তার মুখের মধ্যে লালা হোক বা অন্য কোনো জিনিস অ্যাসপিরেট যাতে না করতে পারে, ঢুকে নিতে না পারে, বা তার শ্বাসনালীর মধ্যে না ঢুকে যায়, তার জন্য এই
রিকভারি পজিশনটা খুব গুরুত্বপূর্ণ। তাতে করে কি হয় না, অটোমেটিকলি মুখ দিয়ে সেটা বাইরের দিকে ড্রেন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আরেকটা জিনিস যেটা আমাদের মাথা রাখা উচিত, যে কোনো সিপিআর শুরু করার আগে যদি সেটা এমনি কোনো ঘটনা হয়, সবসময় সিপিআর শুরু করার আগে শ্বাস প্রশ্বাস বা পালস দেখার আগে একবার মুখটা দেখে নেওয়া। মুখের মধ্যে হাত পরিষ্কার থাকলে হাত দিয়ে বা কোনো একটা পরিষ্কার কাপড় থাকলে সেটা দিয়ে মুখের মধ্যে একবার বের করে দেখে নেওয়া তার মুখের মধ্যে কোনো জিনিস আছে কিনা। কারণ আলটিমেটলি মুখের মধ্যে কোনো জিনিস থাকলে সেটা যদি আমরা না বের করতে পারি, সেটা রক্ত হতে পারে, কোনো একটা হঠাৎ করে কারোর অ্যাক্সিডেন্ট হতে পারে, বা এমনি লালা হতে পারে, বা অন্য কোনো কিছু হতে পারে, তাহলে তারপরে যখন সিপিআর দেবো, আমি যখন একবার শুরু করে দেবো, তখন যদি ওইটা ওর মধ্যে থাকে তাহলে কিন্তু ওটা অ্যাসপিরেট করে যাওয়ার সম্ভাবনা প্রবল। সুতরাং সবার প্রথম ওটা বের করে দেওয়া, এটা এই জিনিসটা খেয়াল রাখা উচিত। তো এটা সেই একই জিনিস আছে যে কখন সিপিআর করা উচিত। তিনটে অপশন, যে দুটোই কাজ করছে না, শ্বাস চলছে না এবং নাড়ি চলছে না, মানে হার্ট এবং লাং দুটোই কাজ করছে না, বা যে কোনো একটা কাজ করছে না, এরকম সবার প্রথম এই পজিশনটা করা, রোগীকে শোয়ানো এবং এই নেকটা এক্সটেন্ড করা হাতের মধ্যে, এবং মুখ থেকে যদি কোনো জিনিস থাকে সেটা বের করে দেওয়া। এবং তারপর দুটো হতে পারে, এক হচ্ছে যে আমরা মুখ দিয়েও সেটা শ্বাস দিতে পারি বা নাক দিয়েও দেওয়া যায়, যার ক্ষেত্রে যেটা কমফোর্টেবল হয়, এবং যেটাতে দেওয়া হবে অপরটা বন্ধ করতে হবে। আমি যদি নাক দিয়ে তার মধ্যে শ্বাস দিই তাহলে মুখটা বন্ধ রাখবো, যদি তাকে মুখ দিয়ে শ্বাস দিই তাহলে সেক্ষেত্রে নাকটা আমাকে বন্ধ রাখতে হবে। এবং পাশাপাশি যেটা করা হয় সেটা হচ্ছে যে এই কম্প্রেশন, মানে যেটা হার্ট সচল রাখার পদ্ধতি, সেটাকে বলা হয় যে না জায়গাটা কি না, এই যে যদি আমি একটা মানুষের বুকের খাঁচা কল্পনা করি, তাহলে মাঝখানে এখানে একটা অনেকগুলো হাড় আছে, যেটাকে স্টারনাম বলা হয়। তো এখানে একদম নিচের যে ছোট্ট একটা হাড় থাকে, যেটা জিফি স্টারনাম বলে, জাস্ট তার 2 আঙুল উপরে সেন্ট্রালি যে চ্যাপ্টা হাড়টা আছে স্টারনামে, তার উপর প্রেসার দেওয়া। প্রেসারটার পজিশন বা কিগুলো সেগুলো পরে আমি দেখিয়ে দেবো, কিন্তু সেই কতটা প্রেসার দেবো এবং কতবার প্রেসার দেবো, এই প্রেসারের পরিমাণটা হবে যে এই চেস্ট কম্প্রেশনটা, এটা হবে 2 ইঞ্চি বা 5 সেন্টিমিটার, মানে ততটা নামবে বুকের উপরের যে চাপ, ততটাই এমনভাবেই দেবো যাতে বুকের উপরের এই স্টারনামটা 5 সেন্টিমিটার বা 2 ইঞ্চি পর্যন্ত চাপ পড়ে, এবং সেটা মিনিটে আমার টার্গেট থাকবে যে 100 বার পর্যন্ত। এরপর বাইস্ট্যান্ডার মানে হ্যান্ডস অনলি সিপিআর এর ক্ষেত্রে কেবলমাত্র এই কার্ডিও কম্প্রেশনটাই বলা হয়। আর বাইস্ট্যান্ডার সিপিআর এর ক্ষেত্রে জেনারেলি যেটা করা হয় যে আগে দুটো, মানে আমি যেটা রিসেন্ট গাইডলাইন সেটাই বলছি, রিসেন্ট যেটা বলা হয় যে 30 বার বুকে কম্প্রেশন বা বুকে চাপ দেওয়ার পরে 2 বার মুখে ফু দেওয়া, 30:2 এই অনুপাত। আগে পুরোনো হিসেবে 15:2 ছিল, যেটা এখন চেঞ্জ হয়ে গেছে, 30:2 করা হয়। আর যদি দেখা যায় যে একসঙ্গে দুজন আছে, মানে পরে বলবো যে সিপিআর কিন্তু একটা বেশ এফোর্ট প্রক্রিয়া, মানে একজনের পক্ষে বেশিক্ষণ চালিয়ে যাওয়া সম্ভব না। ফলে সেখানে কোনো একটা এরকম ঘটনা ঘটলে অন্য পাশাপাশি যারা অ্যাক্সেসেবল আছে তাদেরকে ডেকে নেওয়ার কাছে, যে জানে এরকম কাউকে ডেকে নেওয়া, যাতে সেও তার সাথে সিপিআর দিতে পারে। অল্টারনেট করে দেওয়া, একজন 1 মিনিট দিল, আরেকজন 1 মিনিট দিল, বা অনেকে যদি থাকে সেক্ষেত্রে একজন মুখে ফু দিল, একজন বুকে প্রেসার করলো, এরকম হতে পারে। এরপর আমি এই পোর্শনটা গুলো মানে হ্যান্ডস অনলি, মানে যেটা দেখানোর পোর্শনটা আমি নিজে দেখিয়ে দেবো, সেটা আমি আর এত ডিটেলসে যাচ্ছি না এখানে। এরপর দুটো জিনিস একটু আমার মনে হয় জানা উচিত। এক হচ্ছে যে সিপিআর এর একটা পোর্শন, মানে ওভারঅল ব্যাপারটা বোঝা গেল, এরপর এক্সাক্ট প্রসিডিওর কি হওয়া উচিত সেটা দেখিয়ে দেওয়া যাবে। একটা ভিডিও খুব সুন্দর আছে, পুরোনো আমাদেরই একজন দাদার তৈরি করা, সুব্রত তৈরি করা, তো সেটা দেখানো যেতে পারে, যদিও তার সাউন্ডটা প্রত্যেকের কাছে পৌঁছবে কিনা আমি জানি না। আর 2 নম্বর হচ্ছে যে কেন এই হ্যান্ডস অনলি সিপিআরটা এলো হঠাৎ, মানে এই বাইস্ট্যান্ডার সিপিআর থেকে হ্যান্ডস অনলি সিপিআরটা কেন এলো। মানে এটার অনেকগুলো কারণ আছে। তার কারণ হচ্ছে যে মানে এটা জেনারেলি পপুলার করার জন্য, মানে আমাদের হেলথ ওয়ার্কারদের ক্ষেত্রে বলছি না, এমনি সাধারণ মানুষের ক্ষেত্রে, মানে যতই হোক ওই মুখে মুখ দিয়ে ফু দিচ্ছি, এটা একটা সংকোচবোধ এখনো কাজ করে, এবং সেটা আমাদের স্বাস্থ্যকর্মীদের মধ্যেও কাজ করে, থাকা উচিত নয় কিন্তু কাজ করে এটা। ফলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরকম এমার্জেন্সি সিচুয়েশন হয়েছে অথচ সিপিআরটা দেওয়া হলো না, বা সাধারণ জায়গায় হচ্ছে সেখানে সিপিআরটা দেওয়া হলো না।
তখন একটা স্টাডি করা হয়, স্টাডি করে দেখা যায় যে মানে কোনো একটা জিনিস, কোনো একটা ওষুধ কাজ করতে গেলে দুটো জিনিস হয়, যে এক হচ্ছে যে ওষুধটা কতটা ঠিকঠাক দেওয়া হচ্ছে, সেটা একটা, দ্বিতীয়ত হচ্ছে রোগী ওষুধটা ঠিকমতো খাচ্ছেন কি। প্রসিডিওরটা যদি এরকম হয় যেটা ভালো করে পারফর্ম ঠিকমতো করা গেল না, এটাই যদি কারণ হয় এবং তার জন্য যদি সিপিআরটা ব্যাহত হয়, তার তুলনায় যেটা ব্যাপক হারে এবং সুবিধাভাবে পারফর্ম করা যাবে সেটা প্রচলিত করা অনেক সাধারণ মানুষের কাছে জরুরি, যার থেকে এই চেস্ট মানে হ্যান্ডস অনলি সিপিআর বা চেস্ট কম্প্রেশন সিপিআর এই ধারণাটা এসছে। এবং কোভিডের পর এই ধারণাটা আরো বেশি পপুলার হয়েছে, কারণ কোভিডের সময় এইগুলো তো নানা কিছু ছিল যে কাছাকাছি যাওয়া যাবে না, সেখানে একজনের অপরজনের মুখে মুখ দিয়ে এই প্রক্রিয়া চালানো। এবং এখন রিসেন্ট অনেক স্টাডিতেই দেখা গেছে যে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে চেস্ট কম্প্রেশন অনলি সিপিআর এর ক্ষেত্রে এফিকেসি অনেক বেশি, কারণ এটা করতে গিয়ে যেটা দেখা যায় ওটা ভালো করে করা হচ্ছে। আর কিছু কিছু ক্ষেত্রে এর এক্সেপশন আছে, যে শুধুমাত্র চেস্ট অনলি সিপিআর বা কার্ডিও মানে হ্যান্ডস অনলি সিপিআর এর ক্ষেত্রে করা উচিত নয় তাদের ক্ষেত্রে। যে এক হচ্ছে যে খুব কমন যেটা হয় সেটা হচ্ছে যে এক হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে দুটোই দেওয়া উচিত, মানে কনভেনশনাল সিপিআর তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ বাচ্চাদের ক্ষেত্রে। এবং হচ্ছে যে ড্রাউনিং মানে ডুবে যাওয়ার কোনো রোগীর ক্ষেত্রে, কারণ তাদের ক্ষেত্রে তো ফুসফুসের মধ্যে জল ঢুকে যাওয়ার একটা ব্যাপার থাকে, ফলে হাওয়া কিন্তু রক্তের মধ্যে প্রবেশ করে না, সেখানে শুধুমাত্র চেস্ট কম্প্রেশন দিয়ে খুব একটা মেজর লাভ হয় না। তো এই মোটামুটি বলার জায়গা। এরপর আমার মনে হয় যে আমি আগে মনে হয় ভিডিওটা দেখিয়ে দেওয়ার সুবিধা হবে, তারপর দেখিয়ে দিই। আর দুটো জিনিস একটু বলে দেওয়া ভালো, কয়েকটা জিনিস আমাদের মাথায় সবসময় আসে, এই কোশ্চেনগুলো সবসময় আসে, তাই জন্য আমি এই প্রশ্নগুলো এড়িয়ে যেতে মানে প্রথমেই বলে নিতে চাইছি। যে এক হচ্ছে যে সিপিআর দিলে কি কারোর কোনো ক্ষতি হতে পারে? হ্যাঁ, ক্ষতি হতে পারে। যদি মানে মেজরিটি কেসে, আমি নিজে আইসিসিউতে যেহেতু 2 বছর কাজ করেছি, আমার এটা খুব অভিজ্ঞতা বেশ ভালোই আছে। যাদের ক্ষেত্রে সিপিআর দিতে হয়, একটা মেজরিটি পোর্শন অফ রোগীর ক্ষেত্রে কিন্তু তাদের বুকের হাড় কিন্তু ভেঙে যায়, কিন্তু স্টিল সিপিআর গুরুত্বপূর্ণ, কারণ যেখানে মানুষের বাঁচাটা নির্ভর করছে সেখানে তার বুকের হাড় ভাঙলো কি ভাঙলো নয়, বা সেখান থেকে কোনো কমপ্লিকেশন হলো কিনা সেটা পরের কথা, কারণ এটা যদি নাই করি তখন আর ওই প্রশ্নটা আসবেই না। সুতরাং যদি কোনো একটা এরকম অবস্থান, কোনো একটা সিচুয়েশন হয়, সেখানে ওইটা কি হতে পারে সেটা না ভেবে আগে সিপিআরটা দেওয়া উচিত, তারপর ওটার যদি কিছু হয়েও থাকে সেটা মনিটর করা যায়, এটা সবসময় বলা হয়। এবং আইডিয়ালি নানা কিছু হয় যে কোনো জায়গায় এরকম সিপিআর দিতে গেলাম কোনো ক্ষেত্রে দিয়ে তার বুকের হাড় বা এরকম কিছু হলো, তখন যে রোগী আছে তার পরিবার পরিজন আমার নামে কোনো অভিযোগ করতে পারে কিনা, অ্যাকচুয়ালি করতে পারে না। এখন তুলনামূলক ল এবং মেডিকেল অনেক জায়গাগুলো, এই জায়গাগুলো অনেক ক্লিয়ার হয়ে গেছে। আজ থেকে 10 বছর আগে এগুলো অনেক ধোঁয়াশা ছিল। এখন কিন্তু কোনো একজন বলা হয় যে কোনো একটা এমার্জেন্সি সিচুয়েশনে বাইরের কারোর ক্ষেত্রে কেউ যদি চিকিৎসাগত হেল্প করতে গিয়ে তার কোনো একটা পার্সিয়াল যদি কোনো একটা অন্য কোনো একটা ক্ষতি হয়, সেটা কিন্তু মানে ধরে নিতে হবে, সেটাকে জাজ করলে হবে না তার সেই মুহূর্তে। এই লগুলো কিন্তু এখন অনেক স্মুথ হয়ে গেছে, সুতরাং এই ভয়টাও আমাদের কম পাওয়া উচিত ডাক্তার এবং অন্যান্য এদের ক্ষেত্রে। তো আমার মনে হয় যে ভিডিওটা আমি ইনিশিয়ালি দেখি, জানি না সাউন্ডটা শোনা যাবে কিনা। ভিডিওটা বাংলাই আছে। সাউন্ডটা আছে কিনা
কোন সাউন্ডটা আসছে না। এটা অ্যাকচুয়ালি এইচডিএমআই পোর্ট তো, এর সাথে ইয়ে থাকে, ওই প্রিন্টারের সাথে একটা বক্স থাকার কথা, সেটার জন্য এক মিনিট। তিনটে সাউন্ড আসবে, মানে ল্যাপটপের সাউন্ড করলে এটাই আসবে। শোনা যাচ্ছে না। Gifted us with many wonderful organs like brain, heart, lungs, kidneys, liver, etc. Brain is the bandmaster of the orchestra. There are two very important players like lungs and heart. The lungs draws air from the atmosphere like the bellows and delivers oxygen to its nearest neighbor, heart. Heart transfers this oxygen to various parts of our body, including brain. Almost all the parts of the body can survive long without oxygen, but it is the brain which cannot survive more than 3 minutes if oxygen is not delivered to it. There are many conditions like road traffic accidents and during the sports like football, cricket or boxing, rugby, etc. Where a violent blow can stop the heart suddenly. In cases of electrocution or thundering, also this heart may stop suddenly. Also on the other hand, in case of choking with food materials or some blood during accident of this facial-maxillary region or with water during drowning, the lung cannot pull air from the atmosphere, and after several vigorous and futile attempts, it becomes fatigue and it also stops bellowing. So in all these cases, our brain cannot get oxygen, and after 3 to 4 minutes, it will die forever. So, it is those golden 3 to 4 minutes that is the real time distance between the life and death. And the persons or the friends or relatives nearby the victim may be the saviors, of that victim, if they spend a few moments to learn like ABC, this simple art to give life to human body. Otherwise, that victim would have been declared dead when the actual medical expert is available. From 1973 till today, about 70 million common people have acquired the skill of maintaining the function of lungs and heart for the purpose of oxygenating brain and other parts of our body. So that day is not far off when this skill of cardiopulmonary resuscitation or CER will be perhaps more important for literacy in life.
ভিডিওটা যেহেতু অনেক পুরোনো দিন আগে তৈরি করা, সেজন্য ওই কম্প্রেশন রেশিও এবং এর চেষ্টা সেটা পুরোনো ফর্মুলায় আছে, মানে 50:2 আছে। আর একটা জিনিস একটু খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি যে পজিশনটা বলা হলো, সেই পজিশনটা কোন পজিশনে আমরা থাকবো সিপিআর দেওয়ার সময়, সেটা গুরুত্বপূর্ণ। কারণ সবসময় চেষ্টা করা হয় যাতে সবচেয়ে কম আমাকে এফোর্ট দিতে হয়। সেটা সম্ভব যে পজিশনটা, সেটা মনে হয় আমি উপরে দেখিয়ে দিলে সবচেয়ে সুবিধা হবে। তারপর যদি একটা কি দেখানো কথা না, যার ভিডিও তোমরা দেখলে, ডক্টর সুব্রত গোস্বামী একটি বহুমুখী প্রতিভার মানুষ। ওনার অসংখ্য ভালো ভালো কাজ আছে। উনি ইস্টার্ন ইন্ডিয়াতে তো বটেই, সম্ভবত ইন্ডিয়ারও 1 নম্বর পেইন ম্যানেজমেন্টের, মানে যে কোনো রকম ব্যথা, সে ক্যান্সারের ব্যথা থেকে শুরু করে অনেক দুরারোগ্য ব্যথা কিন্তু আলাদা একটা সাবজেক্ট। বিদেশে যেটা মান্যতা পেয়েছে, আমাদের এখানে মান্যতাটা উনিই এনেছিলেন প্রথম। ইএসআই পেন ইনস্টিটিউট ওনার হাতে তৈরি এবং পুরোপুরি সব কিছু। এবারে এটা ওনার একটা দিক গেল, উনি আমাদের এই হাসপাতালের অন্যতম, মানে ওনার হাতে তৈরি যে একজন তৈরি করেছিল তার ভিতরে উনি একজন ছিল। আরও অসংখ্য ওনার জনকল্যাণমূলক কাজ আছে, অনেক কিছু আছে, এসব এত সহজে বলা যাবে। যাই হোক, উনি গত 1 বছর আগে আমরা ওনাকে হারিয়েছি। মুখের কথা, দুরারোগ্য যেরকম কোনো চিকিৎসা ছিল না, উপর নির্ভর ডিজিজ, শরীরের সমস্ত মাসেল আস্তে আস্তে পাচ্ছে। তো আমার মনে হয় আমি উপরে দেখবো এটা মনে রাখতে হবে, এটা কিন্তু হার্ড সারফেস, মাটিতেই সব মানে মাটিতেই বা কোনো একটা হার্ড সারফেস, যদি সেটা রোগী পিছনে হয়, পিছনের ক্ষেত্রে হার্ড সারফেস হলে সবচেয়ে সুবিধা হয়। আমি যিনি সিপিআর করবেন, মানে এক হচ্ছে যে প্রথম কারোর একটা হেল্প নেওয়ার জন্য কাউকে ডেকে নেওয়া, কারণ একার পক্ষে বেশিক্ষণ চালিয়ে যাওয়া তো সম্ভব নয়। দ্বিতীয়ত প্রথমে যেটা দেখা যে রোগী রেসপন্স করছে কিনা, সেটার জন্য একটা বড় হতে পারে যে রোগীকে ডাকা হলো, যদি তাতে রোগী সারা দেন তাতে ভালো, না হলে নাকলটা দিয়ে চেস্ট বোনের এখানে একটু জোরে চাপ দিলে ব্যথা অনুভূত হয়, বা এই জায়গাটাতেও আমরা অনেকে দেখি, মানে দুটো নাকের জাস্ট এই উপরটা, এই জায়গাটা একটু চেপে দেখা হয়। তাতে যদি তিনি সাড়া দেন তাহলে ভালো, যদি না সাড়া দেন সেক্ষেত্রে আমাদেরকে ভাবতে হবে যে তার আদৌ শ্বাস প্রশ্বাস চলছে কিনা বা হার্ট চলছে কিনা। তো যদি না চলে, কোনো একটাই না চলে বা দুটোই না চলে, সেক্ষেত্রে সিপিআর দিতে হবে। সোজা কথা হচ্ছে এটা। এবং সেক্ষেত্রে দেওয়ার আগে সবার প্রথম যেটা করা, রোগীর মানে এই ঘাড়টা, মুখটাকে একটু এরকম করা এবং এই জায়গাটায় একটু সাপোর্ট দেওয়া হাত দিয়ে, যাতে মানে শ্বাস প্রশ্বাসের যে নালীটা আছে, নোজ, ন্যাজোফ্যারিংস আর এই রেসপিরেটরি সিস্টেমটা, সেটা যাতে একটা লাইনে থাকে, কোনো অবস্ট্রাকশন থাকলে সেটা যাতে না হয়। যদি স্টিল তারপরেও দেখা যায় যে শ্বাস নিচ্ছেন না বা পালস, ওনার কার্ডিওপালমোনারি কোনোটাই, মানে পালমোনারি বলুন বা কার্ডিয়াক, দুটোই কোনোটাই কাজ করছে না, সেক্ষেত্রে সবার প্রথম মুখ থেকে জাস্ট একটাবারেই যদি কিছু থাকে সেটা বের করে নেওয়া, তারপর যে প্রক্রিয়ায় আমরা সিপিআর দেবো সেই প্রক্রিয়াটা শুরু করা। সেটা বাইস্ট্যান্ডার হতে পারে বা চেস্ট কম্প্রেশন অনলি হতে পারে। বাইস্ট্যান্ডারের ক্ষেত্রে মুখের মধ্যে ফু দেওয়ার আলাদা করে কোনো বলার কিছু নেই। সেক্ষেত্রে নাকটা যদি মুখে দেওয়া হয়, মুখটাই সবচেয়ে সুবিধে হয়, নাকে দেওয়াটা অত সুবিধাজনক নয়। যদি বেশিরভাগ ক্ষেত্রেই মুখে মাউথ টু মাউথই সবচেয়ে বেশি প্রয়োজন। তার জন্য যেটা করতে হয়, এই জায়গায় হাতটা দিয়ে নাকটা এক হাত দিয়ে বন্ধ করে রাখা, দিয়ে মুখের মধ্যে শ্বাস দিয়ে দেওয়া। আর চেস্ট কম্প্রেশনের ক্ষেত্রে সবসময় যে কোনো একটা সাইডে হতে পারে, এমন কোনো ব্যাপার নেই রোগীর অন্য কোনো একটা সাইডে যেতে হবে। তার আগে যদি সম্ভব হয় জামা কাপড় একটু খুলে দেওয়া, যাতে ডাইরেক্ট যাওয়া যায়। এবং রোগী যে কোনো একটা পাশে, আমাদের যিনি দেবেন তার পজিশনটা সবসময় হবে হাঁটু গেড়ে বসে। মানে আইডিয়ালি বেডে আছে রোগী, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সিপিআর দিচ্ছি, অত ভালো করে দেওয়া যায় না। যদি অ্যাকচুয়ালি দিতে হয় তাহলে সেক্ষেত্রে সবসময় যেটা করা উচিত যে রোগীর পাশে হাঁটু গেড়ে বসে। আমি যদি পজিশনটা তোমাদের দেখাই, যদি এই পজিশনে থাকি, এবং সেখানে পজিশনটা খুব গুরুত্বপূর্ণ, যদি এই জায়গাটা আমাদের মিডিয়া স্টারনাম বলা হয়, এখানে চ্যাপ্টা হাড়ের মতো যিনি আছে, যেখানটায় জাস্ট দুটো দিকে এসে জয়েন্ট হয়েছে, যে জাস্ট জায়গাটায় এখানে একটা ছোট্ট তীরের মতো এরকম একটা ছোট্ট হাড় থাকে, যেটাকে জিভি স্টারনাম বলা হয়। তো তার 2 আঙুল উপরে সেন্ট্রালি আমি চাপ দেবো। চাপটা কিরকম দেবো? চাপটা দেওয়ার ক্ষেত্রে নিয়ম হচ্ছে, যার যেটা নন ডমিনেন্ট হ্যান্ড সেটা নিচে থাকবে আর তার উপর ডমিনেন্ট হ্যান্ড থাকবে। আমি ডানহাতি,
সুতরাং আমার ক্ষেত্রে বাঁ হাত থাকবে নিচে, ডান হাত উপরে থাকবে। যদি কেউ বাঁ হাতি হন তাহলে তার ক্ষেত্রে ডান হাত নিচে থাকবে, বাঁ হাত উপরে থাকবে, যেটা ডমিনেন্ট হ্যান্ড সেটা উপরে থাকবে। এবং পজিশনটা হবে এই, ঠিক আছে, এই নয় কিন্তু এই উপরের হাত নিচের হাতটাকে গ্র্যাব করে রাখবে এবং প্রেসার দেব কিন্তু এই অংশটা দিয়ে, এই হাতের এই অংশটা নয়, এই প্রেসারের দেব এই জাস্ট বেস অফ দ্য হ্যান্ডের এই অংশটা দিয়ে। মানে আমার পজিশন হবে এইটা, এই, এবং আমার এই দুটো হাত থাকবে স্ট্রেট, বডির পুরো উপরের পোর্শন, কোমর থেকে উপরের পোর্শনের পুরো বডির ওয়েটটা থাকবে নিচের ওপর। তখনই সবচেয়ে সুবিধা হবে। যদি বডির উপরের পোর্শনের বডিটার মানে আমার বডি যিনি দিচ্ছেন তার বডির উপরের পোর্শনের গ্র্যাভিটি বা ভরটা যদি আমি না দিতে পারি তাহলে কিন্তু আমি তাড়াতাড়ি হাঁপিয়ে যাবো। মানে আমার বডির যিনি দিচ্ছেন তার উপরের পোর্শনের বডির ওয়েটটাকে কাজে লাগাতে হবে, ঠিক। এবং হাত কিন্তু যতই স্ট্রেট, যখন স্ট্রেট থাকবে এবং এই পজিশনে থাকবে আমার বডির উপরের পোর্শনের ওয়েটটা কিন্তু পুরো ডাইরেক্টলি একটা সিঙ্গেল লিভারের মতো এটা কাজ করে, যাতে এটা দিয়ে কাজ করে, ফলে আমাকে অল্প শক্তি প্রয়োগ করলেই ব্যাপারটা হবে। এবং সেটা করতে হবে ঠিক যেটা আছে স্ট্যান্ডার্ড, যেটা বলা হয় 2 ইঞ্চি মিনিটে 100 বার। মানে এটা খুব সোজা নয়, মিনিটে 100 বার, মানে যে কোনো খুব ট্রেন লোকেরও আমরাও 1-1.5 মিনিটের বেশি দিতে পারি না কোনো স্পিয়ার দেওয়ার ক্ষেত্রে, বেশ এর জন্য সেজন্য সবসময় বলা হয় যে যারা যারা আছো কাছাকাছি তাদের প্রত্যেককেই কাছে ডেকে নেওয়া, এবং যদি 2 জন থাকে সেক্ষেত্রে বায়োল্টার সিপিআর দেওয়া। আর দুটো জিনিস একটু বলে নেওয়া গুরুত্বপূর্ণ, যে রিকভারি পজিশনটা খুব গুরুত্বপূর্ণ। কারণ বহু ক্ষেত্রেই এরকম হয় যে আমরা কেউ অজ্ঞান হয়ে গেছে মানে সিপিআর দিয়ে দেবো, এরকম নয়। সিপিআর দেওয়ার আগে এই জিনিসগুলো দেখে নিতে হয়। কারণ যার হার্ট বা লাংস চলছে না তাকে সিপিআর দিলাম, ঠিক আছে, যদি তার চলে তাকে সিপিআর যদি দেওয়া হয় তাতে হাড়টা ভাঙবো আমি, সুতরাং তার ক্ষেত্রে তো ওই হাড় ভাঙাটার কোনো দরকার ছিল না। ফলে সেইটা একটু দেখে শিওর হয়ে নিয়ে দেওয়া। আর কতগুলো জিনিস খুব মানে আছে আমাদের মধ্যে এই এর ক্ষেত্রে। একটা খুব কমন আমরা মিস্টেক বা করি, সেটা হচ্ছে যে এপিলেপসি রোগীদের ক্ষেত্রে, মানে যারা মৃগী রোগী, এটা একটা প্রচলিত আছে গ্রামের দিকে হোক এমনকি স্বাস্থ্যকর্মীদের মধ্যেও, যে এপিলেপসি চলাকালীন নানা কিছু করছে, তার এটা করো ওটা করো, মুখের মধ্যে চামচ দিয়ে দাও, অমুক জিনিস শোঁকাও, তমুক জিনিস শোঁকাও, এসব নানা কিছু প্রচলিত আছে। আমরা সবসময় বলি যদি কোনো এপিলেপসি বা খিঁচুনি যাদের হয় তাদের যখন খিঁচুনি হচ্ছে সেই সময়টা কিছু করার নেই। যদি তুমি আলাদা করে সেই মুহূর্তে কোনো ড্রাগ দিচ্ছ, ইন্ট্রাভেনাস কোনো বেনজোডাইজেপিন দিতে পারছো, তাহলে আলাদা ব্যাপার, বা অ্যান্টি সিজার ড্রাগ, না হলে তার সিজার হতে দাও। বরঞ্চ যে জিনিসগুলো তাকে একটা খালি জায়গায় তাকে রাখার ব্যবস্থা করো, তার থেকে কাছাকাছি জিনিসগুলো সরিয়ে নাও যাতে সেগুলো থেকে ইনজুরি কম হয়। সেখানে কিছু জোর করে হাত চেপে ধরলাম, পা চেপে ধরলাম, কোনো লাভ হবে না। সিজার ওরকমভাবে কন্ট্রোল করা যায় না। সুতরাং তার সিজার হবে, তুমি যাই করো না কেন, আমরা যাই করি না কেন, সেই এপিসোডটা হবেই। সুতরাং তার সিজার হতে দাও। সিজার এপিসোডটা হয়ে যাওয়ার পর যদি তার রেসপিরেটরি এবং কার্ডিওলজিক্যাল ফাংশন ঠিক থাকে তাকে রিকভারি পজিশনে শোয়া এবং তারপর তাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। তখন এইসব করে কোনো কিছু লাভ নেই। ইনজুরি হবে, টাং ইনজুরি হবে, তখন চামচ ঢোকাতে গেলে আরও বেশি ইনজুরি হবে। কোনোদিন এরকম করে ইনজুরি প্রিভেন্ট করা যায় না। বরঞ্চ যে জিনিসগুলো থেকে ইনজুরি হতে পারে সেগুলোকে কাছ থেকে সরিয়ে না। এটা খুব কমনলি আমরা ভুল করি। আর একটা কমন জিনিস যেটা হয় আমাদের প্রত্যেকের ক্ষেত্রে, এখন যেহেতু ডায়াবেটিসের সংখ্যা, রোগীর সংখ্যা খুব বেশি, হাইপোগ্লাইসেমিয়া একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রেও। মানে আমাদের প্রত্যেকেরই, যারা ওষুধ খান, সুগারের রোগী বা ইনসুলিন নেন, তারা কোনো একটা সময়ে তাদের রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যেতেই পারে। ফলে সেখানে হাইপোগ্লাইসেমিয়ার কিছু সিমটম দেখা যায় এবং সেখানে অনেক সময় এরকম হয় যে হাইপোগ্লাইসেমিয়া থেকে পেশেন্ট নন রেসপন্সিভ হচ্ছে। কিন্তু সেই নন রেসপন্সিভের ক্ষেত্রে কিন্তু কার্ডিওলজিক্যাল বা পালমোনারি এই কম্পোনেন্টটা কিন্তু তার ইনট্যাক্ট থাকবে, সে রেসপন্সিভ হবে না। ফলে তার ক্ষেত্রে সিপিআর দিয়ে কিন্তু কখনো লাভ নেই। তাকে তখন যদি সে মুখে খেতে পারে তাহলে তাকে ইনস্ট্যান্ট গ্লুকোজ সবচেয়ে ভালো হয় গ্লুকোজ খাওয়ানো, কারণ গ্লুকোজ সবচেয়ে তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়। লোক যেটা আমাদের সেনাপরিচিত অনেকেই রোগী যেটা করে যে কিছু একটা খাওয়ানোর চেষ্টা করে বা মিষ্টি খাওয়ানোর চেষ্টা করে, কিছু না পেলে অবশ্যই মিষ্টি ভালো, কিন্তু সবচেয়ে তাড়াতাড়ি কাজ করে গ্লুকোজ। যদি সম্ভব হয় গ্লুকোজ অ্যাভেলেবেল থাকে সবসময়, এবং যাদের এরকম সুগারের রোগী তাদেরকে বলাই হয় যে বাড়িতে অন্তত এরকম এপিসোড হতেই পারে ধরে নিয়ে
যে যে সিমটমগুলো দেখা দেয় সেগুলো এক্সপ্লেন করে বাড়িতে গ্লুকোজ অন্তত রাখা, এটা খুব জরুরি। এরপর অনেক ক্ষেত্রে যেটা হয় যে হাইপোগ্লাইসেমিয়া অনেকক্ষণ ট্রিট হলো না, তখন হাইপোগ্লাইসেমিয়া থেকে হাইপোগ্লাইসেমিয়া কোমা স্টেজে চলে যায়, সেটা আলাদা ব্যাপার, সেটা অন্য দিকে যাওয়া। তো আমার মনে হয় সিপিআর নিয়ে এইটুকু বললেই মোটামুটি আমার বলার জায়গা। আর হেমলিকটা মনে হয় আমি একবারেই বলে নিই, তারপর যদি কোশ্চেন আনসার থাকে বলবো। হেমলিক ম্যানুভারটা খুব সোজা জিনিস। মানে একটা বোতল যদি রাখা হয়, মানে এইটা যদি আমি বোতল ধরি, সোজা কথা, হ্যাঁ, এবং এইটা যদি আমি কোনো কারণে এরকম জায়গায় রাখি, মেকানিজমটা খুব সুন্দর, মানে এতে খুব কঠিন ব্যাপার না। আমি যদি এই বোতলটাকে নিচ থেকে এরকম করে জোর করে চাপ, কি হবে, ওটা খুলে পড়ে যাবে। ঠিক একই মেকানিজম হচ্ছে হেমলিক ম্যানুভার। হেমলিক ম্যানুভার কি না, যদি আমরা অনেক সময়, এটা হয় বাচ্চাদের ক্ষেত্রে খুব কমন হয়, বয়স্কদের ক্ষেত্রেও হয়, যে আমরা অনেক সময় খাবার খেতে গিয়ে কি হয়, খাবার আমাদের যে শ্বাসনালীর মুখটা যেটা আছে, গ্লটি যে জায়গাটা থাকে, সেখানটা কোনো কারণে যদি ডিসলজ হয়, খাবার তো ওখানে যাওয়ার কথা নয়, খাবার খাদ্যনালী দিয়ে মুখের দিক থেকে খাদ্যনালী হয়ে যাওয়ার কথা। বাই চান্স কোনো, তখন আমাদের কি হয়, যখন আমরা খাই তখন খাদ্যনালী দিয়ে খাবারটা যায়, ও পাশের এপিগ্লটিসটা বন্ধ হয়ে থাকে, রাস্তাটাকে বন্ধ করে রাখে। বাই চান্স কোনো কারণে যদি ওখানে লজ হয়ে যায় খাবার, তাহলে কিন্তু চোখ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই চোখ হয়ে যাওয়ার ক্ষেত্রে হেমলিক ম্যানুভার দেওয়া হয়। হেমলিক ম্যানুভার দেওয়ার ঠিক মেকানিজমটা একই, এমনভাবে একটা প্রেসার ক্রিয়েট করা যাতে ফুসফুসের মধ্যে প্রেসার ক্রিয়েট হয়, যাতে ফুসফুসের মধ্যে যে হাওয়াটা আছে সেটা বেরিয়ে আসার চেষ্টা করে এবং যে জিনিসটা আটকে আছে তাকে ঠেলে বের করে দেয়। জাস্ট এই মেকানিজমটাকে কাজে লাগিয়ে হেমলিক ম্যানুভার। এবার সেখানে কিছু সাইন আছে, জেনারেলি এটা বলা হয় যে এটা হচ্ছে চোকিং সাইন, মানে চোকিং লোক তো কথা বলার মতো অবস্থায় থাকে না, সুতরাং তাকে তখন যদি জিজ্ঞাসা, যদি এরকম মনে হয় যে তার গলায় কিছু খাওয়া খেতে গিয়ে চোখ হয়ে গেছে এরকম পজিশন, সেক্ষেত্রে তাকে জিজ্ঞাসা করা, তিনি যদি মুখে সাড়া দিতে পারেন, অঙ্গভঙ্গি করে বোঝাতে পারেন ঠিক আছে, নাহলে একটা ইউনিভার্সাল সাইন ব্যবহার করা হয় যে দুটো হাত দিয়ে এরকম দেখানো মানে আমি চোখ হয়ে আছি। তো সেক্ষেত্রে হেমলিক ম্যানুভার দিতে হয়। হেমলিক ম্যানুভার দেওয়ার ক্ষেত্রে যেটা কমন, মানে অ্যাডাল্ট মাসের ক্ষেত্রে যেটা কমন, সেটা হচ্ছে যে যদি কেউ একজন থেকে তাহলে দেখতে সুবিধা হবে, রোগা পাতলা যে কোনো একজন, আরে কিছু করবো না, আমার ছবি পেপারে বেরোবে যেমন এই দিকটা থাকলে দেখতে সুবিধা হবে। মানে জেনারেলি তাকে এরকম সোজা জায়গায় দাঁড় করানো এবং ডেফিনেটলি পজিশনটা রাখা হয় জেনারেলি যে একটা পা এই দুটো পায়ের এই জায়গায় রাখা, মানে এই দুটো পায়ের মাঝখানটা আমার একটা পা এই স্টেবল করে রাখা, রোগীকে এইভাবে স্টেবল করা, রোগীর এই জায়গাটা ওনাকে এরকম করে হাতটা তুলে রাখতে বলা, এবং এই পেটের ক্ষেত্রে জাস্ট এই নাভি আছে, নাভির এইখানটা একটা হাত, যে কোনো একটা হাত এরকম ডমিনেন্ট, মানে নন ডমিনেন্ট হ্যান্ডটাই সবচেয়ে বেটার হয়। যেটা নন ডমিনেন্ট হ্যান্ড সেটা এরকম মুঠো করে এই পোর্শনটা পেটের নাভির কাছে এখানে রাখা, আর এই পোর্শনটাকে ঠিক এরকম করে ধরে প্রেসারটা যেটা দেওয়া হয়, সেই প্রেসারটা আমি ওর উপর দিচ্ছি না, ওটা স্বস্তি লাগবে, কিন্তু প্রেসারটা হচ্ছে এইরকম ধরে ইনওয়ার্ডস অ্যান্ড আপওয়ার্ডস, মানে জাস্ট এরকম নয় কিন্তু ইনওয়ার্ডস অ্যান্ড আপওয়ার্ডস। ব্যাপারটা হচ্ছে যে পেটের ভিতরে নাভির নিচে এরকম প্রেসার দিয়ে এটাকে আপওয়ার্ডস দেওয়া, যাতে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা যেটা থাকে সেখানে যাতে প্রেসারটা পড়ে। ডায়াফ্রাম বা মধ্যচ্ছদাটা উপরেই আছে আমাদের লাংসটা, ফলে সেই প্রেসারটা লাংসে ট্রান্সমিটেড হবে, লাংস থেকে হাওয়াটা বেরোনোর সময় এটা বেরিয়ে যাবে। এটা হচ্ছে হেমলিক ম্যানুভারের পদ্ধতি। এরপর কিছু এক্সেপশন আছে, যে সবসময় তো কেউ থাকতে নাই পারে, আমি একা বাড়িতে থাকতে পারি, সেক্ষেত্রে আমি কি করবো? সেক্ষেত্রে সবচেয়ে কমন বলা হয় যে কাছাকাছি কোনো এরকম যদি চেয়ার থাকে, এই যে ওই চেয়ারগুলো সবচেয়ে বেটার, ওই যদি চেয়ার থাকে, চেয়ারের উল্টো পাশটা ঘুরিয়ে যদি আমি এটা এখানে লাগাতে পারি, দিয়ে আমি হঠাৎ করে চাপ দিই, তাহলে সেটা সেই কাজটা হতে পারে। আর যদি কোনো গর্ভবতী মহিলা হন বা বাচ্চাদের ক্ষেত্রে তো আর ওরকম করে ধরে করা যাবে না, বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদেরকে শুইয়ে বুকের দিকে হতে পারে, বা একদম ছোট বাচ্চার ক্ষেত্রে কাঁধে নিয়ে কাঁধে এরকম মারা, যেটা বাচ্চাদের ক্ষেত্রে খুব কমন, বুকে খাওয়ানোর পরে যে দুধ তোলানো বলা হয়, যেটা শেখানো হয়, সেটা অ্যাকচুয়ালি কিন্তু এইটাই তার একটা ফর্মে, যে এরকম করে হাতে এরকম করে জাস্ট উপর করে এই জায়গায় বাচ্চাকে শুয়ে পিঠে এরকম করে এই জায়গাটা দিয়ে অল্প করে দিয়ে দেওয়া। আর প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে এই পেটে তো দেওয়া যায় না, কারণ তার সেখানে ইউটেরাস এবং ফিটাস আছে, তাদের ক্ষেত্রে যেটা করা হয় বুকে চাপ দেওয়া, মানে জাস্ট বুকের মধ্যেই
যেটা নর্মালি অন্য বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় করা হয়, তাদের ক্ষেত্রে সরাসরি বুকে এরকম পাশে যদি চাপ দিয়ে এটা করা হয় সেটাও কিছুটা কাজ হয়, যদিও এটার এফেক্টিভনেস এটার থেকে কম, কিন্তু স্টিল তখন আমার কিছু করার নেই, তখন আমাকে এটাই করতে হবে। এটুকুই। এরপর যদি প্রশ্ন উত্তর থাকে, মানে এই তিনটে বেসিক জিনিস জানা জরুরি। এরপর আরো অনেক কোশ্চেন আছে, মানে একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে এই যে প্রশ্নটা প্রত্যেকের জায়গায় গুরুত্বপূর্ণ আছে, যে আমি সিপিআর কতক্ষণ দেবো, আদি অনন্তকাল দিতে থাকবো। এরপর মানে স্টিল এর কোনো ক্লিয়ার কাট উত্তর থাকে না, মানে একদম হেলথ প্রফেশনদের ক্ষেত্রে যেখানে হাসপাতাল সেট আপ, সেখানে দেখা গেছে 15 মিনিটসের বেশি আর ট্রাই করে খুব একটা লাভ হয় না। কিন্তু জেনারেলি যে কোনো বাইরের পেরিফেরির ক্ষেত্রে, যেখানে এমনি সাধারণ ঘরে ক্ষেত্রে, সেখানে আমরা বলি যতক্ষণ না তুমি হাসপাতালে নিয়ে যাচ্ছ তুমি দিয়ে যাও যদি সম্ভব হয়। এবার বহু ক্ষেত্রে একটা জিনিস হয়, সেটা হচ্ছে হাসপাতালে নিয়ে গেলে আর কি করা হয়, হাসপাতালে নিয়ে গেলে ডিফিব্রিলেটর বলে একটা জিনিস হয়। ডিফিব্রিলেটর যারা কাজ করেছে তারা জানে, দুটো সিনেমায় দেখায় না, বা যারা কাজ করেছে আইসিইউতে জানে, তো এরকম ইনস্ট্রুমেন্ট থাকে ইলেকট্রিক করে জেনে দিয়ে একটা জুল ভোল্ট দিয়ে ইলেকট্রিক্যাল ইম্পালস পাঠানো হয় যাতে কার্ডিয়াক রিদিমটা ফিরে আসে। এরপর এটা তো গেল ইনডোর সেটআপের ক্ষেত্রে। অটোমেটিক ডিফিব্রিলেটর বলে এক ধরনের জিনিস হয়, সে খুব সামান্য জিনিস, একটা ছোট্ট এরকম মেশিন এই প্রিন্টারটার মতো, তার এখান থেকে কানেকশন করা থাকে একটা হাফ জ্যাকেট টাইপের, যার দুটো প্যাড থাকে, একটা উপরের দিকের প্যাড আর একটা নিচের দিকের প্যাড, সেটা এরকম করে লাগিয়ে দেওয়া যায়। লাগিয়ে দিয়ে মেশিনের সঙ্গে কানেক্ট করে মেশিনটা অন করলে মেশিন সেন্স করে নেয় যে তার কার্ডিওলজিক রিদিম আছে কিনা, সেই অনুযায়ী তাকে অটোমেটিকলি ডিফিব্রিলেট করে। এটা অটোমেটিক ডিফিব্রিলেটর অ্যাকচুয়ালি বহু জায়গায় থাকার কথা, মানে উন্নত দেশগুলোতে প্রচুর জায়গায় থাকে যেখানে হওয়ার সম্ভাবনা থাকে, কোনো একটা হাসপাতালের বাইরে যেখানে প্রচুর লোকজন একসাথে থাকছে, বাস স্ট্যান্ড যেখানে যাতায়াত করে লোকজন, এই সমস্ত জায়গায় যেখানে বহু লোক একসঙ্গে সমাগম হচ্ছে, কোনো জায়গায় অনুষ্ঠান হচ্ছে, সেখানে এই ধরনের জায়গাগুলোতে এই সেফটি মেজার্সে অটোমেটিক ডিফিব্রিলেটর রাখার কথা। তো সেখানে তো আমাদের হাসপাতালগুলোতেই অটোমেটিক ডিফিব্রিলেটর থাকে না, সেখানে এই জায়গাগুলো এটা থাকা উচিত, মানে কারণ আমার কাছে ওই ডিফিব্রিলেটর কখন কোন হাসপাতালে নিয়ে যাবো, কারণ বাইরেই সবচেয়ে বেশি হয়, হাসপাতালে যারা হয় সেই সংখ্যাটা খুবই কম। সুতরাং এই অটোমেটিক ডিফিব্রিলেটর যদি এরকম বসানো যায় বাইরের এই অন্তত কিছু কমন প্লেসগুলোতে, স্কুলগুলোতে, তাতে খুব গুরুত্বপূর্ণ হয় এবং বাচ্চাদের নিজেদেরও এই জিনিসগুলো শিখে রাখা জরুরি, তাদের অন্তত কাজে। তো আমার মনে হয় এটুকুই। আমার কিছু প্রশ্ন থাকলে বলো, প্রশ্ন যদি থাকে তাহলে সেটা বলে মনে হয় সুবিধা হয়, নাহলে আর বেকার। মুখে হওয়ার জন্য মুখ থেকে দিয়ে বললেন, আরেকটা দেখলাম পালস করছে, এইটা আরেকটা যেটা হয় সেটা অ্যাম্বুলেটরি ব্যাগ করা হয়, এটা দেখেছো যারা হাসপাতালে কাজ করেছে দেখেছো, বাচ্চাদের ক্ষেত্রে খুব কমনলি ইউজ হয়, কিন্তু এটা দুরকমই হয়, পেডিয়াট্রিকও হয় অ্যাডাল্টও হয়। যদি এরকম হয় যে অ্যাম্বুলেটরি ব্যাগ, এটা ওয়ান ওয়ে একটা ভালভের মতো মাস্ক দিয়ে মুখতে দিয়ে ওটা চিপলে হাওয়াটা যায়। এরপর এটা বাচ্চাদের ক্ষেত্রে খুব কমনলি ইউজ হয়, অ্যাডাল্টদের ক্ষেত্রেও থাকে। যদি অ্যাম্বুলেটরি ব্যাগ থাকে, অ্যাম্বুলেটরি ব্যাগ ইউজ করলে মানে মুখে মুখ দিয়ে যেটা দিচ্ছি সেটা অ্যাম্বুলেটরি ব্যাগ দিলে অনেক প্রপার ওয়েতে হবে, কারণ ওর মাস্কটা অনেক সিল বেটার ওয়েতে কাজ করে, ভলিউম অনেক কন্ট্রোলড ওয়েতে হয়, সমস্যাগুলো কম হয়। সুতরাং অ্যাম্বুলেটরি ব্যাগ দিয়ে দেওয়া যায়, কিন্তু অ্যাম্বুলেটরি ব্যাগ সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না। বাচ্চাদের অ্যাম্বুলেটরি ব্যাগ তাও কিছু কিছু হাসপাতালে, পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট বা গাইনি রুমগুলোতে, ডেলিভারি রুমগুলোতে এগুলোতে থাকে, জেনারেল থাকতে হয়। কিন্তু অ্যাডাল্ট অ্যাম্বুলেটরি ব্যাগ খুব রেয়ার, মানে একদম ওটি থিয়েটার ছাড়া জেনারেলি কোথাও থাকে না, সিসিউ বা আইসিইউ সেটার ছাড়া বাইরে না। তো সেটা থাকলে তো ভালোই হয়, না থাকলে তখন অন্য উপায়। অনেক ক্ষেত্রে স্যার পা উঠিয়ে দেওয়া হয়, ওটা থেকে দেখেছি, সেটা তারাতে না, পা ওঠানোটা অন্য জিনিস, মানে পা ওঠানোটা আমি এখানে পা ওঠানোটার মানে হচ্ছে যে বেসিক্যালি গ্র্যাভিটেশনাল ফোর্সকে কাজে লাগানো, মানে আমরা যখন এই যে দাঁড়িয়ে আছি, আমার মস্তিষ্কে যে রক্তটা যাচ্ছে সে তো গ্র্যাভিটির এগেনস্টে যাচ্ছে, আর পায়ের যে রক্তটা যাচ্ছে সেটা গ্র্যাভিটির ফরে যাচ্ছে। ফলে আমি যদি কোনো একটা রোগী এরকম হয় যে হঠাৎ করে সে সিনকোপ, ডিজিনেস হচ্ছে বা অজ্ঞান হয়ে যাচ্ছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছে, সিনকোপ যেটাকে বলা হয়, সিনকোপ বা প্রি সিনকোপ, মানে তার হঠাৎ করে মাথা ঘুরে যাওয়া, চোখ অন্ধকার হয়ে মাথা ঘুরে যাওয়া, সেটা প্রিজাম্পশন এটা করা হয় যে কোনো একটা কারণে, সেটা কি কারণ আমরা জানি না, অনেকগুলো কজ আছে, যে কোনো কারণেই হোক আমাদের মস্তিষ্কে
রক্ত চলাচল সেই মুহূর্তের জন্য কম হচ্ছে। সুতরাং তাদের ক্ষেত্রে যদি আমি শুইয়ে দিয়ে পাটাকে উপরে ঘুরে রাখি, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজে লাগিয়ে ব্রেনের মধ্যে ব্লাডের সার্কুলেশনটা বাড়ানো যায়। সেই কারণে যদি এরকম সিনকোপ বা প্রিসিনকোপের কোনো পেশেন্ট থাকে, সেই মুহূর্তে তাকে শুইয়ে দিয়ে পাটা তুলে রাখা এটা একটা কাজ হিসেবে ইউজ করা হয়। কিন্তু সেটা মানে তার আগে রোগী এইগুলো সব চলবে, শুধুমাত্র সিনকোপ বা প্রিসিনকোপ, মাথা ঘুরে যাচ্ছে, শুধু এইটুকুই থাকতে হবে, আর কোনো কিছু থাকা চলবে না। মানে এরকম ধরনের কম্পোনেন্ট থাকলে তখন আর পা তুলিয়ে লাভ নেই, তখন সেক্ষেত্রে আমাদেরকে এই পর্যায়ে কথা ভাবতে হবে। সেটা অপশন একটা। যেটা বললেন সুগার পেশেন্টদের ক্ষেত্রে এটা হয় না। হ্যাঁ, এক্ষেত্রে ধরুন কোনো একটা পেশেন্ট খুব সেন্সিটিভ পড়ে গেছে, আমি তাকে মনে হলো এই কারণে হতে পারে, তাই না? তার সুগার আছে কি নেই বা ছিল কি ছিল না, আপনি গ্লুকোজ খাওয়ানোর কথা বলছেন, আবার বলছেন মুখে কিছু থাকলে বের করে দেওয়ার কথা বলছেন, কোনো কিছু খাই দেওয়া হলো, তাতে কিছু অসুবিধা হবে না। না? যদি অজ্ঞান হয়ে থাকে তো খেতে পারবে না, তাকে তো আপনি খাওয়াবেন কি করে? যদি অজ্ঞানী হয়ে থাকে, মানে আনকনসিয়াস পুরোপুরি হয়ে গেছে। একটা হয় যে যখন সুগার পেশেন্টের বিভিন্ন স্টেপ থাকে, তো সবার প্রথম কিছু সিমটম দেখা যায়, সেগুলোর মধ্যে প্যালপিটেশন আছে, বুক ধড়ফড় করা হয়, সোয়েটিং প্রচন্ড হয়, হাইপোগ্লাইসেমিয়া হলে খিদে প্রচন্ড পায়, একটু ডিসওরিয়েন্টেড থাকে। সেই অবস্থায় আপনি খাওয়াতে পারেন, তখন বললে আপনি খেয়ে নেবে, ও খাবে, পুরোটা ডিসওরিয়েন্টেড আছে কিন্তু তার জ্ঞান আছে, মানে সাড়া দেবে আপনাকে। কিন্তু আরো যদি একটু অ্যাডভান্স স্টেজে যায়, যেখানে সে রেসপন্স করছে না বা আনকনসিয়াস হয়ে যাচ্ছে, তখন তো সে খেতে পারবে না। সেখানে আপনাকে পড়ার মধ্যে ট্রিটমেন্ট হচ্ছে আইভি ড্রিপ চালানো, গ্লুকোজের আইভি ড্রিপ চালিয়ে ভেনাস গ্লুকোজ যাতে তাড়াতাড়ি বাড়ে। সেটা আলাদা প্রশ্ন, সেটা তো কোনো হেলথ পার্সন ছাড়া জেনারেলি এমনি লোকজন পারবে না। তখন আপনি ওকে হাসপাতালে কোনোভাবে আইভি গ্লুকোজ ইনফিউশন দিতে হবে। তার আগে আপনাকে কিছু করার নেই, মানে তার ক্ষেত্রে কারণ মানে এই প্রক্রিয়াগুলো চলবে, আপনি আর তাকে কিছু করতে পারবেন না সেই মধ্যে। যদি আপনার কাছে এই অ্যাক্সেসিবিলিটি থাকে যে আইভি ড্রিপ দেওয়া যাচ্ছে, সেখানে ইন্টারভেনাস গ্লুকোজ দেওয়া যাচ্ছে, তাহলে ঠিক আছে, নাহলে তাকে কোথাও যেখানে দেওয়া যাবে সেখানে নিয়ে যেতে হবে। তার আগে পর্যন্ত আমাদের কিছু করার নেই। স্যার আর দুটো লাস্ট প্রশ্ন। একটা হচ্ছে আমাদের হসপিটালের ক্ষেত্রে ধরুন সব থেকে ওপিডিতে কিছু কিছু পেশেন্ট প্রায় সেন্সলেস হয়ে পড়ে যায়, মাঝে মধ্যে পড়ে যায়। প্লাস অপারেশন থিয়েটারে আজ পর্যন্ত একবার একটা ঘটনা ঘটেছিল যে আমি শুনেছিলাম যে তার যেন মনে হচ্ছে তার পাওয়া যাচ্ছে না, পালস পাওয়া যাচ্ছে না, এরকম একটা সিচুয়েশন। সেক্ষেত্রে মিনিমাম কী কী জিনিসগুলো আমাদের একটা অপারেশন থিয়েটারে রাখা দরকার, যেটা মিনিমাম? না দেখুন, অপারেশন থিয়েটারে কি কি রাখা দরকার, এটার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। মানে এটার মানে কি ধরনের রোগীর অপারেশন হয়, সেটা 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 বিএলএস ট্রেনিং এর সাথে পুরো গুরুত্বপূর্ণ নয়, এটা পুরো আলাদা পোর্শন একটা। সেটা সবচেয়ে ভালো অ্যানাস্থেসিয়া যে ধরনের, মানে সব অপারেশন থিয়েটারে সব কিছু জিনিস লাগে না, কিন্তু একটা মিনিমাম এগুলোর কতগুলো গাইডলাইন আছে যে এই অপারেশন থিয়েটারে মিনিমাম এই জিনিসগুলো থাকতেই হবে। সেগুলো গাইডলাইন আছে, সেগুলো গাইডলাইন দেখে তার অনুযায়ী করা উচিত। মানে সেটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, মানে এরকম কোনো ইয়ে নেই। আর দ্বিতীয়ত যেটা বললেন যে ওপিডির ক্ষেত্রে বা এরকম অজ্ঞান হয়ে যাবে, সেটা কি কারণ হচ্ছে আমাকে ভাবতে হবে, এই ক্যাটাগরির মধ্যে কোনো ক্যাটাগরি নাকি অন্য কোনো কিছু। যদি সেই ক্যাটাগরি হয় তার মতো করে তার আমাকে অ্যাক্ট করতে হবে। লাস্ট প্রশ্ন, আমরা যদি আগামী দিনে মনে করি যেটা আপনি বললেন স্কুল এডুকেশনের মধ্যে এটাকে নিয়ে আসা, কোন ক্লাস থেকে এটাকে দিলে এই প্রশিক্ষণটা ভালো করে দিতে পারে? না, এরকম ক্লিয়ার কাট এজ নেই, তবু একটা মোটামুটি বেসিক বুঝতে পারবেন। ক্লিয়ার কাট এজ নেই, কিন্তু একটা তো বেসিক ধারণা থাকা চাই। ফলে এই বেসিক ধারণা যে স্টুডেন্টদের মধ্যে থাকতে পারে তাদেরকে দেওয়া যায়। মানে এরকম কোনো ক্লিয়ার কাট নেই আমাকে 8 থেকে দিতে হবে কি নেই। যদি আমার বাড়ির কোনো একজন 5 পড়ে বাচ্চা, সে যদি এই কনসেপ্টটা বুঝতে পারে, তাকে শেখানোই যায়, এমন কোনো কিছু ব্যাপার নয়। তার বন্ধুদের ক্ষেত্রে এটা শেখানোই যায়। তো এইটা কোনো আলাদা কোনো ক্লিয়ার কাট ডিমার্কেশন নেই, কিন্তু হ্যাঁ মানে প্রক্রিয়াটা যে কেউই বুঝতে পারবে যে এইটা সিপিআর, কিন্তু কেন কোনটা কখন করব এই ডিসিশনটা নেওয়ার মতো তো একটা জায়গা তৈরি হতে হয়। সেক্ষেত্রে একদম ছোট বাচ্চাকে বলে লাভ নেই। I think human body anatomy I think 6th or 7th ক্লাসে চালু হতো, এখন তো হয়ে অলরেডি শুরু হয়ে গেছে এগুলো। এই পোর্শন গুলো কিন্তু মানে আমাদের সময় আমরা এগুলো ছিল না, কিন্তু এখনকার এডুকেশন সিস্টেমের মধ্যে এগুলো অলরেডি চলে এসছে। মানে শরীর শিক্ষা নিয়ে আলাদা করে পড়া, যেগুলো আমরা কোনোদিন পড়িনি, আমরা পরে গিয়ে পড়েছি। আমরা এই সমস্ত জিনিস জেনেছি 11-12 গিয়ে প্রথম, কিন্তু এখন অনেক নিচ থেকে এগুলো শুরু হয়ে গেছে। কিন্তু গভর্নমেন্ট স্কুলে নেই, এগুলো সব প্রাইভেট। না, গভর্নমেন্ট স্কুলেও কিন্তু আছে, গভর্নমেন্ট স্কুলে আছে, গভর্নমেন্ট স্কুলে নেই নয়, গভর্নমেন্ট স্কুলেও আছে। छोटा बच्चा तो सीपीआर करते पारবে না, আছে ঠিক है ना? तो 8th মানে এইটা তো মানে ওরকম ক্লিয়ার কাট ডিমার্কেশন কিছু নেই। আপনাকে এক্স্যাক্টলি এটা করতে হবে যে সে পারবে কিনা, মানে সেটা তো এবার কার কোনো প্রশ্নের জন্য দেখুন
দেখো আজকে ট্রেনিং এর পরে কিন্তু ইউ পিপল আর চেঞ্জড পিপল। হ্যাঁ, আগে তোমাদের এই সাংঘাতিক একটা জ্ঞান ছিল না, এখন কিন্তু তোমরা একটা লোককে বাঁচাতে পারবে, তাই তো? কনফিডেন্সটা পাচ্ছ কি পাচ্ছ না? হ্যাঁ, রাস্তায় এরকম একটা লোক ধরে অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার সামনেই, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছুই পাওয়া যাচ্ছে না, তুমি তাকে বাঁচানোর চেষ্টা করতে পারবে কি পারবে না? পারবে তো, বাঁচাতে পারবেও। দেখো তোমাদের একটা আমি, এগুলো শুধু সিনেমাতে পাওয়া যায় তা কিন্তু নয়, বা শুধু হসপিটালের আইসিইউতে হয় তা কিন্তু নয়, রাস্তাঘাটেও হয়। হ্যাঁ, খুব কমন, খুব কমন। দেখো আমি তোমাদের একটা একদম হাতে কলম দেখাচ্ছি, এটা কালকেই আমার একটা পোস্টটা ছিল, একটা ফেসবুক পোস্ট। হ্যাঁ, ডক্টর কাঞ্চন মুখার্জি কালকেই এই পোস্টটা করেছে। এখানে প্রথমে যেটা লেখা আছে যে ও দিল্লি এয়ারপোর্টে বসেছিল, ট্রেনটা লেট করছিল, ঠিক আছে? অনেকক্ষণ লেট করার পরে যে ছবিটা দিয়েছিল, এইসব ফুড প্যাকেট ফ্যাকেট দিয়েছিল, খাচ্ছিল, তাও লিখেছে। এবারে হঠাৎ করে ও দেখে যে ওর পিছনের সিটে, দুটো তিনটে সিটে একটাই মাত্র ছেড়ে বসেছিল, ওর একটা ইলেকট্রিক সিগার হচ্ছে, মানে যেটা বলছে খিচুনি ম্যাগি, ঠিক আছে? তো ও যেমন বললো, ওকে তখনই কিছু করার নেই, ওতে দিতে হবে, ওরা হতে দিয়েছে, যতটা সম্ভব শোয়ানোর চেষ্টা করেছে, সব কিছু করেছে। 3 মিনিট অ্যাটাক হয়েছে। ইতিমধ্যে ওদের সমস্ত এয়ারস্টেশন দৌড়ে সব জিনিসপত্র নিয়ে এসছে। ওরা ওই যে বলছিল ইঞ্জেকশন রাজবাবিতে ওগুলো দিয়েছে, কিন্তু পাইনি, ওগুলো নর্মালি থাকার কথা নয়, থাকে না। অক্সিজেনটা নিয়ে এসছে, সেটা ব্যবস্থা করেছে। ক্যাপ্টেন ছুটে এসছে, মানে যে পাইলট, সেও বেসিক্যালি আগে ডাক্তার ছিল, ENT সার্জন ছিল, কিন্তু কারোরই কিছু করার নেই। এবার বাইরে থেকে তখন অ্যাম্বুলেন্স আনাচ্ছে, অ্যাম্বুলেন্সও আসতে তো 5 মিনিট লাগবে, এর ভিতরে আরও একটা অ্যাটাক হয়েছে 2 মিনিট। তারপরেও স্টেবল হয়েছে, তারপরেও অ্যাম্বুলেন্সে করে করা হয়েছে, কারণ 3টে ডাক্তার ছিল। এটা 1 নম্বর। এবারে দেখো 122টা কমেন্ট আছে, তোমাদের আমি একটা পার্টিকুলার কমেন্ট দেখাচ্ছি। এই কমেন্টটা দেখো কি লিখেছে এই মেয়েটা। এগুলো তোমাদের বাস্তবে সত্যি ঘটনা জানা উচিত। হ্যাঁ, মহাদেবের দয়াতে এবং আপনার জন্য আমি 6 মার্চ 2023 সিপিআরতে বেঁচে উঠেছিলাম। আজকেও আরেকটা প্রাণ বাঁচালেন আপনি। আপনি মহান একজন মানুষ, আর আর্জি করার ছাড়। এ কি হয়েছিল? মা উড়ালপুলে কাঞ্চনদা যাচ্ছিল কোথায় জানো? আমৃতে। আর আমৃত ডাক্তার যাচ্ছিল কাঞ্চনদা যেখান থেকে আসছিল, সে একজন অ্যানেস্থেটিস্ট। দুজনেই জ্যামে আটকে পড়েছে। হ্যাঁ, দুপুরবেলা 12টার সময়। এবার একটু হেঁটে গিয়ে দেখছে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, ছেলেটা তত কিছু হয়নি, মেয়েটার চেস্ট ইঞ্জুরি হয়েছে, ওইরকম পড়ে আছে। ওই দুজনে মিলে ওখানেই সিপিআর দিতে শুরু করে। মা ফ্লাইওভারের ওপরে, ওই গরমকালে মারছে, এরকম ফ্লাইওভারের ওপর ফেলে। তারপরে কোনো মতে পুলিশ এসে ওই কার একটা গাড়িতে করে সল্টলেক আমৃতে নিয়ে যেতে, বেঁচে আছে। আজকের কমেন্টটা লেখার জন্য কিন্তু বেঁচে আছে। হয়, এগুলো হয়, এসব হয়, মানে মিরাকেল মানুষও করতে পারে। যারা ফুটবল দেখো জানি না, ফুটবলে এরিকসনের নাম নিশ্চয়ই শুনেছে, ক্রিশ্চিয়ান এরিকসন, ডেনমার্কের প্লেয়ার, এখন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে। তো 2021-এ ওর একটা মাঠের মধ্যেই একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তো তারপর সিপিআর দিয়ে ও কিন্তু এখন সুস্থ আছে। মানে এবং এরিকসন পরে যখন খেলতে নামে তখন বলেছিল যে আমি 5 মিনিটের জন্য মারা গেছিলাম। তো এগুলো খুব কমনলি হয়, এবং এই খবরগুলো কিছু ক্ষেত্রে আসে, কিছু ক্ষেত্রে আসে না। তার কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা আর এইগুলো কোনো জানি না, বা এরকম আচমকাই হয়ে যায়। যেটা বলার, তোমরা এখন তোমাদের নলেজটা হলো, হ্যাঁ, হেজিটেট করবে না, যেখানে বুঝবে যে দরকার আছে দেবে একদম। এবং আরেকটা আমার মানে দর্শকের ভূমিকা পালন করবে না, কিন্তু এখন তোমরা তোমাদের রেসপন্সিবিলিটি বেড়ে গেল, এখন তোমাদের দিতে হবে, কাজটা করতে হবে। আরেকটা আমার মনে হয় যে খুব মানে এটার কারণ ঠিক এক্স্যাক্টলি এরকম ভাবে বলতে পারবো না, কিন্তু এটা অবজারভেশন অন্তত আমার কাছে এবং বহু ডাক্তারের কাছে, যে রিসেন্ট ফেজে মানে শেষ গত 1-2 বছর পোস্ট কোভিড, মানে ইয়ং লোকজনের ক্ষেত্রে কার্ডিয়াক অ্যারেস্টের সম্ভাবনা অনেক বেড়ে গেছে। এই ইনসিডেন্ট মানে এর ক্লিয়ার কাট কোনো ডাটা নেই আমার কাছে। শুধু ডাটা নিয়ে যদি বলো যে ডাটা নিয়ে বলুন, তাহলে আমি বলতে পারবো না। কিন্তু অন এভারেজ যে ধরনের খবর, যে ফ্রিকোয়েন্সিতে আমরা পাই, সেই ফ্রিকোয়েন্সি কিন্তু অসম্ভব রকম বেড়ে গেছে। মানে
এখন এরকম প্রায়শই মানে যেগুলো ভাবা যায় না, আগে কার্ডিয়াক অ্যারেস্টের খবর জেনারেলি একটু ওল্ড এজ না হলে আমরা পেতাম না, এখন 30 কোনো ব্যাপারই নয়, 30 ইয়ার্স অফ এজে এখন কার্ডিয়াক অ্যারেস্ট আমরা খুব কমন দেখতে পাই, খুব কম এখন হয়ে গেছে মেডিকেল পার্সন থেকে শুরু করে এমনি জেনারেল পপুলেশনের ক্ষেত্রে। মেডিকেল পার্সনের ক্ষেত্রে সেটা আমরা বেশি বুঝতে পারি, বেশি খবর পাই, এমনি পার্সনের ক্ষেত্রে ডেফিনেটলিও হচ্ছে, সেগুলো খবর হয় না, কিন্তু এগুলো অনেক বেড়ে গেছে, ফলে আগামী দিনে এগুলোর জানার প্রত্যেকেরই জরুরি জায়গা আছে। কাউকে কোনো প্রশ্ন পেলাম না, হয় সবাই বুঝেছো না কিছুই বোঝে না, যে কোনো একটা হবে, তাই না? না স্যার কি বলে? না ঠিক আছে, এগুলো বুঝবে, আমাদের কিছু নেই। হ্যাঁ, ওরা সাহস করে আমরা দেখবো আমাদের হসপিটালে গিয়ে কিভাবে একটা এক্সাম্পল তৈরি করতে পারবো। না না, ওরকম পরিস্থিতি হোক এরকম আমি চাই না। বলছি স্যার, দৈনন্দিন ছুট কেন তবে ছুটছে? হলের মানে আর কি আমাদের একটু ভরসা থাকলো যে সবাই জানলো। হ্যাঁ